ওকে, তো দেখতে দেখতে এটা হচ্ছে আপনাদের 11 নম্বর লাইভ ক্লাস। তো আমরা আহ, আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এইচএসসি লেভেলের টপিক এর যে জিওমেট্রি পার্টটা ছিল এটা শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আমাদের আর 1 উইক লাগবে। ওই উইকে আমরা ইনশাল্লাহ আমাদের বাকি যে টপিকগুলো আছে, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল বা বহুপদী, লিনিয়ার প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রাম, ঠিক আছে, এই টাইপের যে টপিকগুলো আছে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো নেক্সট উইকের মধ্যেই। স্কুল সব টপিক আবার আপনাদের স্কুল লেভেলে নাই। ঠিক আছে, যেমন জটিল সংখ্যা, বহুপদী, যোগাশ্রয়ী প্রোগ্রাম এগুলো আবার স্কুল লেভেলে নাই। তো যাই হোক, চলেন আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা অনেক সিম্পল একটা টপিক। এখানে আসলে যেই এমসিকিউ গুলা বা যেই কনসেপ্ট গুলো আসলে রিলেভেন্ট এই চ্যাপ্টার রিলেটেড, এগুলো আপনারা ম্যাক্সিমামই জানেন। ইভেন আপনি যদি নাও জানেন বা ভুলেও গিয়ে থাকেন, এগুলো আসলে আপনাকে বোঝানো খুব কঠিন কিছু না। ঠিক আছে, আজকের গুলো একদম ফর্মুলা বেসড, একদম ফর্মুলা বেসড কিছু আলোচনা হবে এখানে। ওকে, তো দেখেন এখানে আসলে টাইপ ওয়ানে যে কথাগুলো আছে এই কথাগুলো আমার মনে হয় আমার পড়ানো নিষ্প্রয়োজন। মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, হ্যাঁ এগুলো আসলে আমার কেন জানি মনে হয় এগুলো থেকে আপনাদের কোনো প্রশ্ন আসারও চান্স কম। তো এগুলো আপনারা জানেন, ভেক্টরের প্রকারভেদ কি, সদৃশ ভেক্টর, এই ভেক্টর সেই ভেক্টর, এগুলো আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। তবে আমি আপনাদেরকে একক ভেক্টর, ভেক্টরের ডট গুণ এগুলো রিলেটেড কিছু কথা একটু বলি। এই যে যে কোনো একটা অ্যালফাবেট লিখে যদি আমি অ্যালফাবেটের মাঝখানে এইরকম হ্যাট টাইপের কিছু একটা দিই, ধরেন এ হ্যাট, এ হ্যাট দিয়ে বুঝায় আসলে এ ভেক্টরের মানকে, এই যে এ হ্যাট দিয়ে বুঝায় এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ দেওয়া। অর্থাৎ এ হ্যাট দিয়ে বুঝায় এ ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এ হ্যাট দিয়ে কি বুঝায়? এ ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ঠিক আছে, ওকে। যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টরকে আমরা এরকম আহ, যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টরকে আমরা এরকম উপরে এভাবে হেড দিয়ে আমরা বুঝাই। কলেজের ক্লাস কি এরপর থেকে আলাদা হবে কিনা? হ্যাঁ, আপনাদের যেই টপিক গুলা হচ্ছে আম, যেই টপিক গুলো হচ্ছে আপনাদের সিমিলার, ওগুলো একসাথে ক্লাস হবে। যে টপিক গুলো সিমিলার না ওগুলো আপনাদের আলাদা ক্লাস হবে। স্কুলের যে টপিক গুলো আলাদা ওগুলো শুধু স্কুলের ক্লাস হবে, কলেজের ক্লাস হবে না। যে টপিক গুলো শুধু কলেজে আছে স্কুলে নেই সেগুলো শুধু কলেজে ক্লাস হবে, স্কুলে হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন, আমরা কিছু একক ভেক্টর সম্পর্কে জানবো। এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে একক ভেক্টরটা আছে সেটাকে আমরা আই হেড দিয়ে প্রকাশ করি। ওয়াই অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটা আছে সেটাকে আমরা জে হেড দিয়ে প্রকাশ করি। জেড অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটা আছে তাকে আমরা কে হেড দিয়ে প্রকাশ করি। তো এই একক ভেক্টরগুলোর মধ্যে কিছু রিলেশন আমরা যদি একটু জেনে নিই, সেটা হচ্ছে আপনি যদি আই এর সাথে জে কে ডট গুণন করেন অথবা আই এর সাথে কে কে ডট গুণন করেন, আই এর সাথে জে কে ডট গুণন করেন বা আই এর সাথে কে কে ডট গুণন করেন, আপনি কিন্তু পেয়ে যাবেন 0। ঠিক আছে, আই ডট জে 0, আই ডট কে 0। আর যদি আপনি আই এর সাথে আই কে ডট গুণন করেন আপনি পেয়ে যাবেন হচ্ছে 1। আই এর সাথে আই কে ডট গুণন করেন আপনি, রাশেদুল ইসলাম ভেক্টর রাশি ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ ভাইয়া, যদি আপনাদের সমস্যা থাকে ক্লিয়ার করে দিব, বাট আমার মনে হয় না এটা আসলে 9-10 এর বাচ্চারাও পারে, এটা ক্লিয়ার করার কি আছে। ভেক্টর রাশি হচ্ছে ভাইয়া যেই রাশিগুলো আসলে আমরা যদি তাদেরকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাই, আপনি শুধুমাত্র মান দিয়ে তাকে প্রকাশ করতে পারবেন না, মানের সাথে আপনাকে দিকের কথাটাও মেনশন করতে হবে। মানের সাথে দিকের কথাটাও মেনশন করতে হবে, ওইটাই আসলে ভেক্টর রাশি। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন, বেশ কিছু রাশির কথা চিন্তা করে দেখেন, ওগুলো আসলে আহ, মানের সাথে কিন্তু আমাদের দিকেরও আমাদের কি ইউজ, মানে যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা রাশি মনে করেন যে আমাদের দূরত্ব আর সরণের কথা যদি আমরা বলি, একদম খুব ক্লাসিক একটা এক্সাম্পল, দূরত্ব আর সরণ। ধরেন এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু। তো এ থেকে বি তে আপনি কি করলেন, প্রথমে 5 মিটার ডানে গেলেন। ঠিক আছে, তারপরে
একটু নিচের দিকে 5 মিটার গেলেন, এরপরে আবার এদিকে 5 মিটার গেলেন, তারপরে হচ্ছে বি বিন্দুতে 5 মিটার গেলেন। তাহলে আসলে আপনি কতটুকু দূরত্ব অতিক্রম করলেন? দেখেন আপনি আসলে 20 মিটার দূরত্ব অতিক্রম করছেন। বাট আমরা যদি এ থেকে বি এর সরণটা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখব বেসিক্যালি এ থেকে বি এর যেই একদম যেই সরলরেখাটা এ থেকে বি কে কভার করে, সেই সরলরেখাটা দৈর্ঘ্য কত বা দূরত্ব কত। তো দেখেন আমরা বলবো সরণ হচ্ছে 10 মিটার, কিন্তু দূরত্ব হচ্ছে 20 মিটার। আবার যদি আপনি চিন্তা করেন, আপনি এ থেকে ঘুরে আপনি আবার এ তে ফেরত আসলেন, এ বিন্দু থেকে ঘুরে মনে করেন আপনি 100 মিটার দূরত্ব অতিক্রম করছেন। যে এই দিকে আমি একটু সহজভাবে আঁকি, ধরেন এ হচ্ছে একটা বিন্দু, এ বিন্দু থেকে ডান দিকে 50 মিটার গেলেন, আবার বাম দিকে 50 মিটার আসলেন। এইভাবে টোটাল আপনি কতটুকু 50 মিটার ডানে গেলেন, আবার 50 মিটার বামে আসলেন, আপনি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলেন? আপনি হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম করলেন। বাট আপনি আসলে যদি আমি বলি সরণ কতটুকু করলেন, আপনি কিন্তু 0 মিটার সরণ অতিক্রম করলেন। ঠিক আছে, তো যখন আমরা ভেক্টর রাশির কথা বলবো, মানের সাথে কিন্তু দিকেরও একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এইখানে মান এবং দিক উভয়ের মাধ্যমে রাশিটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখতেছি যে তার আদি অবস্থান এতে ছিল, তার শেষ অবস্থানও এতে, অর্থাৎ তার সরণ হচ্ছে 0। কিন্তু তার দূরত্ব কি 0? না, তার দূরত্ব কিন্তু 0 না। সে কিন্তু ঠিকই একটা নির্দিষ্ট 50 মিটার দূরত্ব গিয়ে আবার 50 মিটার দূরত্ব ফেরত আসছে। তার দূরত্ব হয়েছে 100 মিটার, কিন্তু তার সরণ কিন্তু 0 মিটার। অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা এভাবে ডিরেকশনের সাহায্যে প্রকাশ করি, মানের সাথে দিকের মাধ্যমে প্রকাশ করি, সেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। আর যেইগুলাকে শুধুমাত্র মানের সাহায্যে প্রকাশ করা যায়, সেটাকে আমরা বলি স্কেলার রাশি। যেমন আপনি যদি সময়ের কথা বলেন, কয়টা বাজে, এই কয়টা বাজে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আপনার কোনো ডিরেকশন বলার প্রয়োজন নাই। ঠিক আছে, সেটার অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আপনার কোনো ডিরেকশন দেওয়ার প্রয়োজন নাই। বা আমি যদি বলি এই রশিটার দৈর্ঘ্য কতটুকু, একটা রশি দিয়ে আপনাকে বললাম এই রশিটার দৈর্ঘ্য মাপ কত, দৈর্ঘ্য কতটুকু, এই তার দৈর্ঘ্য বলার জন্য কিন্তু আমার মানে এই রশিটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর দিকের সাথে থাকে, তাহলে কি তার দৈর্ঘ্যের পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, তার দৈর্ঘ্য যতটুকু ওই দৈর্ঘ্যর পরিমাণটা সেম থাকবে। সো স্কেলার রাশিগুলো হচ্ছে এমন রাশি যাকে আপনি যদি শুধুমাত্র তার মানটা বলে দেন, তার ব্যাপারে জানার জন্য আপনার আর কোনো ইনফরমেশনের প্রয়োজন নাই। বাট ভেক্টর রাশি এমন কিছু রাশি যেই জিনিসগুলোকে আপনি যদি শুধুমাত্র মান বলে দেন, আপনি ওইটার ব্যাপারে এক্সাক্ট ইনফরমেশন পাবেন না, তার দিকও আপনাকে বলতে হবে। দিক না বললে তার অ্যাকুরেট ইনফরমেশনটা আপনি পাবেন না। যেমন দেখেন দৈর্ঘ্য, দূরত্ব, সময়, আয়তন, ক্ষেত্রফল। ঠিক আছে, এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলা ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগতেছে, শুধুমাত্র মান বলে দিলেই কাজ শেষ। আপনার আর এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার নেই। আপনি একটা জিনিসের আয়তন, আমি বললাম এই জিনিসের আয়তন হচ্ছে 10 মিটার কিউব, শেষ। এই জিনিস সম্পর্কে জানার আপনার এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, কতটুকু দূরে আছে, কই আছে না আছে, তার দূরত্ব, তার ডিরেকশনের উপর কিন্তু তার আয়তনের মান চেঞ্জ হচ্ছে না, আয়তনের মান ফিক্সড, যেখানেই থাকুক আয়তন ফিক্সড। এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর যে জিনিসগুলার দিকের একটা রিলেশন চলে আসে, শুধুমাত্র মান বললেই হয় না, সেগুলা কিন্তু ভেক্টর রাশি। এখন আমি আপনাকে একটা ফোর্সের কথা বলি, ধরেন বল, বল কিন্তু একটা ভেক্টর রাশি, রাইট? বল কিন্তু একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ দেখেন, আপনি বললেন যে আপনি 10 নিউটন বল প্রয়োগ করছেন, ফাইন। বা দুইজন মিলে 10 নিউটন একটা ফুটবলের উপর আপনি লাথি দিচ্ছেন। তাহলে এখন আপনি আমাকে বলেন তো, আপনি একটা ফুটবলের উপর লাথি দিচ্ছেন, এখন এই ফুটবলের উপর যে আপনি লাথি দিচ্ছেন, ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি লাথিটা দিলেন বা কোন দিকে লাথি দিলেন, ওইটার উপর কিন্তু এই ফুটবলটা কোন দিকে যাবে ওইটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো আপনি যখন ফুটবলের উপর একটা 10 নিউটনের বল প্রয়োগ করলেন পায়ের সাহায্যে, এইটা যদি আপনি 0 ডিগ্রিতে প্রয়োগ করেন তাহলে বলটা হয়তো সোজা যাবে, এটা যদি আপনি একটা অ্যাঙ্গেলে প্রয়োগ করেন তাহলে বলটা হয়তো বা একটা অ্যাঙ্গেলে যাবে বা বলটা ঘুরতে থাকবে। অর্থাৎ এই বলটা অ্যাকচুয়ালি কোথায় যাবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কোন অ্যাঙ্গেলে তার উপর বলটা প্রয়োগ করা হচ্ছে এইটার উপরও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে বল কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো ভেক্টর রাশিগুলোর ক্ষেত্রে আমাদের মানের সাথে তার দিকের
ব্যাপারেও জানাটা প্রয়োজন, কারণ ওই দিকের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। বাট স্কেলার রাশির ক্ষেত্রে মান জানলেই হয়ে যায়, ঠিক আছে। সো আমাদের কোন ভাই প্রশ্ন করছিলেন? হ্যাঁ, রাশেদুল ইসলাম ভাই, আশা করি আপনি স্কেলার ভেক্টরের ব্যাপারে এই বেসিক ইনফরমেশন গুলা বুঝছেন, ঠিক আছে। এখান থেকে আসলে খুব বেশি কিছু আসলে আর আমার মনে হয় জানার প্রয়োজন নাই, ঠিক আছে। এখানে থেকে খুব বেশি কিছু আসলে জানার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা। তো আমি যেখানে ছিলাম, এই যে আই জে কে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টরকে আমি বলতেছি এক্স অক্ষের স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষের স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর হচ্ছে জে, জেড অ্যাক্সিসের স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর হচ্ছে কে। এদের মধ্যে রিলেশনটা কি? যখন আপনি আই এর সাথে জে কে ডট গুণন করবেন, আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এরা সবাই জিরো হবে। কিন্তু যদি সেম একক ভেক্টরকে ডট গুণন করেন, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, তাহলে তার মান কিন্তু ওয়ান হবে। কেন তার মান ওয়ান হবে, এটা যখন আমরা ডট গুণন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন, আপাতত জেনে রাখেন। আবার ভেক্টর গুণনের ক্ষেত্রে দেখেন, আপনি যদি সেম ভেক্টরকে ক্রস গুণন করেন, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, তখন কিন্তু আপনি তার মান জিরো পাবেন। কেন জিরো পাবেন, আমরা যখন ক্রস গুণন পড়াবো আপনি বুঝে যাবেন। আর যদি আপনি আই জে কে কে ক্রস গুণন, এদের নিজেদের মধ্যে ভিন্ন ইউনিট ভেক্টরের মধ্যে ক্রস গুণন করেন, তাহলে আবার একটা সূত্র সাহায্যে আপনার এটা মনে রাখতে হবে। যদি আপনি আই এর সাথে জে এর ক্রস গুণন করেন, আপনি পাবেন কে। আপনি যদি জে এর সাথে কে এর ক্রস গুণন করেন, আপনি অ্যান্সার পাবেন আই। আপনি যদি কে এর সাথে আই এর ক্রস গুণন করেন, আপনি অ্যান্সার পাবেন জে। আপনি যদি উল্টা দিকে ক্রস গুণন করেন, এই যে এই সার্কেলটা মনে রাখবেন, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, এই সার্কেলটা মনে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, এই 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 সার্কেলটা আপনারা একটু মনে রাখবেন। ওকে, এই সার্কেলটা মনে রাখলে আমার মনে হয় জিনিসটা হয়ে যাবে। আই এর আই আর জে এর দিকে যদি আপনি ক্রস গুণন করেন, আই আর জে এর মধ্যে ক্রস গুণন করলে অ্যান্সার পাবেন কে। কিন্তু উল্টা দিকে যদি করেন, জে আর আই এর মধ্যে যদি ক্রস গুণন করেন, তাহলে অ্যান্সার পাবেন কিন্তু মাইনাস কে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝবেন একটু পরে, ঠিক আছে। আর একটা ভেক্টরকে আমরা আসলে দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা ভেক্টরকে আমি এভাবে বলে দিতে পারি যে একটা 10 নিউটনের বল প্রয়োগ করা হলো একটা ফুটবলের উপর ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। বলেন তো, আমি এই প্রথম অ্যাপ্রোচে যেই কথাটা বললাম, এই কথাটা বলার দ্বারা আমার ভেক্টরটা কি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে কিনা? 10 নিউটন বল প্রয়োগ করছে একটা ফুটবলের উপর 30 ডিগ্রি কোণে, এই কথাটুকু বলার দ্বারা আমার ভেক্টরের সব ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা? আবার এট দ্য সেম টাইম আমি যদি বলি যে একটা বল প্রয়োগ করা হয়েছে, বলটাকে আমি এইভাবে লিখতেছি, বলটাকে আমি মনে করেন লিখতেছি হচ্ছে 5i প্লাস 2j মাইনাস 6k। মনে করেন আমি বলটাকে বলটাকে এইভাবে বললাম। এখন আমাকে বলেন তো, এক কারেক্ট নাকি দুই কারেক্ট, নাকি দুইটাই কারেক্ট, এটা এটা বলেন। ঠিক আছে, এক কারেক্ট নাকি দুই কারেক্ট, নাকি দুইটাই কারেক্ট? এক ওই সেম ভেক্টরটাকে আমি ভেক্টরের মান এবং একটা অ্যাঙ্গেলের মাধ্যমে, মানে দিকের মাধ্যমে প্রকাশ করলাম। আবার সেম ভেক্টরটাকে আমি উপাংশের মাধ্যমে প্রকাশ করলাম। দুইটাই কি কারেক্ট কিনা? ঠিক আছে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, এখন যখন আপনি কোনো একটা ভেক্টরকে উপাংশের মাধ্যমে প্রকাশ করবেন, তখন ওই ভেক্টরের একক, ওই ভেক্টরের মান আপনি কিভাবে বের করবেন? আমি তো বললাম ভাই, আপনি বলতেছেন কোন অ্যাক্সিস, এটা বলাল, আমি তো বলেই দিলাম যে 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। সো এর মাধ্যমে তো আমি ডিরেকশনটা বলে দিচ্ছি। ঠিক আছে, ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বলার মাধ্যমে আমি কিন্তু ডিরেকশনটা বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এইবার, আচ্ছা একক ভেক্টরে আপু আমাদের আলাদা একটা টাইপই আছে একক ভেক্টর নিয়ে, আমরা ওইখানে আসবো। ঠিক আছে, আমি জাস্ট ভেক্টর নিয়ে কিছু জেনারেল কথাবার্তা বলতেছি। তো এখন যখন একটা ভেক্টরকে উপাংশ আকারে দেওয়া থাকবে, তখন ওই ভেক্টরের মানটা আপনি কিভাবে বের করবেন? চলেন আমরা ওই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি। ধরেন একটা ভেক্টর হচ্ছে পি, আমার মনে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। পি ভেক্টরটাকে আমি উপাংশ আকারে লিখলাম কি, পি এক্স আই, অর্থাৎ এই ভেক্টরটা এক্স অক্ষের দিকে তার
ক্ষমতা, প্রভাব বা তার যেই পাওয়ারটা সেটা কতটুকু, পি এক্স পরিমাণ। ওয়াই এক্সিস বরাবর তার পাওয়ারটা হচ্ছে পি ওয়াই পরিমাণ, আর জেড এক্সিস বরাবর তার পাওয়ারটা হচ্ছে পি জেড পরিমাণ। ঠিক আছে? তাহলে আমি এই ভেক্টরটাকে এই উপাংশ আকারে লিখলাম। এখন আমার এই ভেক্টরের শুধু মানটা দরকার, তাহলে আমি কি করব, আমি একটা রুট ওভার স্কোয়ার রুট নিব, এই প্রত্যেকটা উপাংশকে স্কোয়ার করে যোগ করে দিব, পি এক্স স্কোয়ার যোগ পি ওয়াই স্কোয়ার যোগ পি জেড স্কোয়ার, শেষ। আমি পি ভেক্টরের মান পেয়ে যাব। সেমলি কিউ ভেক্টরটাকে যদি আমি উপাংশ আকারে ভাগ করতে পারি, কিউ এক্স আই, কিউ আই জে, কিউ জেড কে, তাহলে কিউ ভেক্টরের মানটা কত হবে, এই উপাংশগুলোকে স্কোয়ার করে যোগ করে স্কোয়ার রুট করে দিব। ঠিক আছে? এটাই। যখন আপনি দুইটা ভেক্টরকে যোগ করবেন, আপনি যদি দুইটা ভেক্টরকে ডিরেক্টলি যোগ করেন, সেই ক্ষেত্রে তো সামান্তরিক সূত্র আপনারা ফিজিক্সে পড়ছেন, ত্রিভুজ সূত্র এগুলা চলে আসে, সামান্তরিক কর্ণ বরাবর লব্ধি চলে আসে, এগুলা চলে আসে। কিন্তু ম্যাথে আমরা যে ভেক্টরটা নিয়ে কাজ করি, মোর অর লেস এখানে আসলে আমরা কি নিয়ে কাজ করি জানেন, এখানে আমরা আসলে উপাংশে ভাগ করা ভেক্টর নিয়ে কাজ করি। সো আমাদের ভেক্টর দুইটা যদি এভাবে উপাংশে ভাগ করা থাকে, ঠিক আছে, তখন আমরা ভেক্টর দুইটাকে যোগ করা মানে কি জানেন, দুইজনের আই এর মানগুলো যোগ হয়ে যাবে, জে এর মানগুলো যোগ হয়ে যাবে, কে এর মানগুলো যোগ হয়ে যাবে। দুইটা ভেক্টরকে বিয়োগ করা মানে হচ্ছে পি থেকে কিউ কে বিয়োগ করতেছেন, অর্থাৎ পি পি এর আই বরাবর যে উপাংশ আর কিউ এর আই বরাবর যে উপাংশ তাদেরকে জাস্ট বিয়োগ করে দিবেন। এভাবে যে বরাবর উপাংশগুলোকে বিয়োগ করে দিবেন, কে বরাবর উপাংশগুলোকে কি করে দিবেন, বিয়োগ করে দিবেন। সো এইটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ যদি উপাংশ আকারে থাকে। আর এমনিতে আপনারা ভেক্টরের ত্রিভুজ সূত্র জানেন, যে একটা ত্রিভুজ আকারে যদি আমি তিনটা ভেক্টরকে যদি প্রকাশ করি, একটা হচ্ছে এ বির দিকে, একটা হচ্ছে বিসির দিকে, একটা হচ্ছে সি এর দিকে, তাহলে এ বি বিসি আর সি এ কে যোগ করলে আমরা কত পাবো, জিরো পাবো। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আবার আমি যদি উল্টা ডিরেকশনে দেই, তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো, একটা হচ্ছে এ থেকে বি এর দিকে, একটা হচ্ছে বি থেকে সি এর দিকে, একটা হচ্ছে উল্টা দিকে এ থেকে সি এর দিকে, তাহলে আপনি লিখতে পারবেন এ বি যোগ বিসি ইজ ইকুয়াল টু এসি। ওই একই দিকের দুইটা ভেক্টরের যোগফল বিপরীত উল্টা দিকের একটা ভেক্টরের মানের সমান। ঠিক আছে? এই 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 এটা একটা সূত্র। তাহলে এইটা হচ্ছে দুইটা ত্রিভুজের সূত্র, দুইটা ফর্ম আর কি। ঠিক আছে? একটা হচ্ছে একই দিকে থাকা একটা ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে থাকা তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে গিয়ে কি, জিরো। আর একটা হচ্ছে দুইটা একই ক্রমে থাকা দুইটা ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে থাকা তৃতীয় ভেক্টরের কি, সমান। সো এটা হলো ত্রিভুজ সূত্র। আর সামান্তরিক সূত্রটাও আপনারা জানেন, এটা হচ্ছে মনে করেন ও থেকে এ, এটা হচ্ছে সামান্তরিকের একটা বাহু, ও থেকে বি এটা হচ্ছে আরেকটা বাহু। এ দুইটা বাহুকে যদি আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, ও এ আর ও বি, এই ও এ আর ও বি ভেক্টরকে যোগ করা যেই কথা, আপনি আসলে এই ওসি ভেক্টরের মান আসলে কি একই কথা। অর্থাৎ ও এ ভেক্টর আর ওসি ভেক্টরকে যোগ করলে, ও এ ভেক্টর আর ওবি ভেক্টরকে যোগ করলে আমরা কি পাবো, ওসি ভেক্টর পাবো। এটা একটু বুঝাই আমি আপনাদেরকে। মনে করেন এই ও বরাবর একটা কি ফুটবল রাখা আছে, আপনি কি করলেন, ফুটবলটাকে এ বরাবর লাথি দিলেন, আপনার বন্ধু কি করলো, ফুটবলটাকে বি বরাবর লাথি দিল। হ্যাঁ ভাই, বলটা যাবে কোথায় বলেন তো, বলটা তো এ এর দিকেও যাবে না, বি এর দিকেও যাবে না, তাদের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে, তাই না? কারণ বলটাকে তো আমরা দুইজন একই দিকে লাথি দিয়ে নাই, দুইজন দুই অ্যাঙ্গেলে দুই দিকে লাথি দিছি, তখন বলটা কি হবে, আমার দিকেও যাবে না, আমার বন্ধুর যেদিকে ফোর্স দিছে ওই দিকেও যাবে না, আমাদের মাঝের কোনো একটা জায়গা দিয়ে যাবে। তো এটাই আর কি ম্যাথমেটিশিয়ানরা কিভাবে করলো, বললো যে তাহলে আমার দেওয়া বলটা যদি সামান্তরিকের একটা বাহু হয়, আর আর আমার বন্ধু যেই দিকে বলটা প্রয়োগ করছে সেটা যদি সামান্তরিকের আরেকটা বাহু হয়, তাহলে বলটা অ্যাকচুয়ালি সামান্তরিকের কর্ণ যেদিকে সেই বরাবর আলটিমেটলি যাবে, আমাদের কারো দিকেই যাবে না, সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এইটাও হচ্ছে ভেক্টরের লব্ধির আরেকটা সূত্র। ঠিক আছে? তাহলে এই ওসি হচ্ছে সামান্তরিকের কর্ণ, এই ওসিটা কার সমান, ও এ আর ও বির সমান। এগুলো যদি এমসিকিউ তে বেসিক থেকে যদি কোনো প্রশ্ন দেয়, আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন, দেওয়ার কথা না। স্কুল লেভেলে দিতে পারে, কলেজ লেভেলে দেওয়ার কথা না। ঠিক আছে? এবার আবার মধ্যমার একটা সূত্র আছে, দেখেন, এই এবি বাহু, এবি ভেক্টর আর এসি ভেক্টর, এই দুইটা ভেক্টর হচ্ছে গিয়া এই মধ্যমা যে ভেক্টরটা আছে এডি, এই টু ইন্টু এডি ভেক্টরের সমান। এবি আর এসি ভেক্টর হচ্ছে টু ইন্টু এডি ভেক্টর সমান, এটা জেনে রাখতে পারেন। ঠিক আছে? এটা জেনে রাখতে পারেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম আমি বলি। এখন পর্যন্ত আসলে যা শিখছি এগুলা নাইনের বাচ্চারাই পারে। ঠিক আছে? কি শিখলাম, একটা ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে, ওই ভেক্টরের মান কিভাবে বের করতে হয়।
এইটা শিখলাম। দুইটা ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে তাদেরকে যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, এটা দেখলাম। আর একদম 9-10 এর একটা বেসিক ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, এই দুইটা জিনিস আমরা জানলাম। বাট এই রিলেটেডও আসলে ইন্টারমিডিয়েটে দেখা গেছে। আর ওই যে আমরা একক ভেক্টর গুলার ক্রস গুণন, ডট গুণন, এগুলো আমরা একটু পরে আবার শিখবো। জাস্ট একটু আইডিয়া দিয়ে দিছি এইটুকুই জাস্ট, ঠিক আছে। একক ভেক্টর গুলার ডট গুণন, ক্রস গুণনের ব্যাপারে একটা ধারণা আমরা নিছি। আর একক ভেক্টর বের করে কিভাবে, একক ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে একক ভেক্টর পাবেন। একক ভেক্টরের আলাদা টাইপ আসবে একটু পরে, তখন আমরা ওই একক ভেক্টর রিলেটেড এমসিকিউ গুলো ভালোভাবে বুঝবো। আপাতত জাস্ট ভেক্টরের একদম বেসিক কিছু আইডিয়া দিলাম। আমার ধারণা আপনারা কিছুটা হইলেও বুঝতে পারছেন। অনেকে তো জানেনি আগে থেকে, যারা জানে না তারা মনে হয় কিছুটা বুঝতে পারছেন। খেয়াল করেন, একটা দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে, চলেন উদাহরণগুলো একটু বোঝার চেষ্টা করি, তারপরে এমসিকিউ গুলো যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। দেখেন উদাহরণে কি দেওয়া আছে, একটা ভেক্টরকে উপাংশ আকারে দেওয়া আছে, ভেক্টরের নাম হচ্ছে এ। আর একটা ভেক্টরকে উপাংশ আকারে দেওয়া আছে, সেই ভেক্টরের নাম হচ্ছে বি। এখন ওরা বলছে এ প্লাস বি আর এ মাইনাস বি বের করো। সো কি করলাম, এ আর বি ভেক্টরকে যখন আমি যোগ করব তখন কি করব, দুই জনের আই এর এলিমেন্ট গুলাকে যোগ করব, আর দুই জনের কি জে এর এলিমেন্ট গুলাকে যোগ করব, আর কে এর এলিমেন্ট গুলাকে যোগ করবো। তাহলে এর আই এর এলিমেন্ট হচ্ছে 5i, বি এর আই এর এলিমেন্ট হচ্ছে -3i। এদের দুইজনকে যোগ করলে কত পাচ্ছি, 2i। তাহলে এ প্লাস বি এর আই বরাবর এলিমেন্ট কত হবে, 2i। এর এর যে এর এলিমেন্ট হচ্ছে -6j, বি এর যে এর এলিমেন্ট হচ্ছে 4j, এদেরকে যদি যোগ করি আমি পাবো -2j। সো এই সিম্পল ওয়েতে আমরা এ প্লাস বি এর মানটা বের করছি। ওরা আবার বলছে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান বের করতে। তাহলে দেখেন এ ভেক্টর আর বি ভেক্টরের মান বের করছেন। এখন যখন একটা ভেক্টরের মধ্যে আই জে কে থাকবে তখন এটা কিন্তু ভেক্টর ফরম্যাটে আছে, কিন্তু আপনাকে বলছে এই ভেক্টরের মান বের করতে। আপনাকে বলছে এই ভেক্টরের কি, আপনাকে বলছে এই ভেক্টরের কি, আপনাকে বলছে এই ভেক্টরের কি মান বের করতে বলছে। তাহলে আপনি কি করবেন ভাইয়া, তাহলে আপনি কি করবেন, আপনি এ প্লাস বি ভেক্টরটা তো উপাংশ আকারে অলরেডি পেয়ে গেছেন। এখন এটার মান কিভাবে বের করতে আমরা অলরেডি জানি, রুট ওভার আই এর সহগ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, যোগ রুট ওভার জে এর সহগ স্কোয়ার -2 স্কোয়ার, যোগ রুট ওভার কে এর সহগ স্কোয়ার -1 স্কোয়ার। এটা করলাম 3 পাইলাম, এটা হচ্ছে এ প্লাস বি এর মান। এই মান বোঝানোর জন্য আমরা এভাবে মডুলাস সাইন দিয়ে থাকি, ঠিক আছে। ঠিক আছে, মান বোঝানোর জন্য আমরা কি মডুলাস সাইন দিয়ে থাকি। ওকে, আচ্ছা এইবার দেখেন এ মাইনাস বি এর মান যদি বের করেন আপনি সিমিলার ওয়েতে বের করবেন। এ ভেক্টর থেকে বি ভেক্টরটাকে বিয়োগ করবেন, বিয়োগ করার পরে জাস্ট নতুন যে উপাংশ আকারের ভেক্টরটা থাকবে এটার মান বের করবেন। রুট ওভার 8 স্কোয়ার যোগ -10 স্কোয়ার যোগ 9 স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা এবার দেখেন, এবার আমি আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে একটা জিনিস একটু দেখাই, একটু খেয়াল করেন। এই বিন্দুটাকে, মূল বিন্দুটাকে আমরা অরিজিন ও দিয়ে প্রকাশ করি। তো ধরেন ও থেকে কোনো একটা ভেক্টর, এই যে এ নামক একটা বিন্দু, ও থেকে এ এর দিকে আপনি একটা ভেক্টর কল্পনা করেন, এটাকে বলেন ও এ। ও থেকে বি এর দিকে একটা ভেক্টর কল্পনা করেন, এটাকে বলেন হচ্ছে ও বি। এখন আমি এ বি ভেক্টরটা জানতে চাচ্ছি, এ বি ভেক্টরটা বের করতে চাচ্ছি, কি কোন ভেক্টর, এ বি ভেক্টরটা বের করতে চাচ্ছি। তাহলে এ বি ভেক্টরটা যদি আপনি বের করতে চান তাহলে আপনি আমাকে বলেন তো এখানে ত্রিভুজ সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। ত্রিভুজ সূত্র অনুযায়ী কি হবে, ও এ ভেক্টর যোগ এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে, ও বি ভেক্টর হবে। তাহলে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে আমরা এই এ বি ভেক্টরটা কিভাবে বের করলাম, ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টরটাকে বিয়োগ করে। ঠিক আছে, যখন এভাবে ও এ ও বি এটা দেওয়া থাকবে, আপনারা যদি না বুঝেন এভাবে চিত্র রেখেও বের করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, অথবা আরেকটা কাজ করতে পারেন কি, সেটা হচ্ছে দেখেন এখানে এ বি ভেক্টরের মধ্যে সেকেন্ডে বি কথাটা আছে আর ফার্স্টে এ আছে। সেকেন্ড যেই কথাটা আছে, যে বি যেটা সেকেন্ডে আছে, ওই সেকেন্ডের ভেক্টরটা থেকে ফার্স্টের ভেক্টরটাকে মাইনাস করে দিবেন। তাহলে এ বি ভেক্টরটা পাওয়ার জন্য আমরা কি করলাম, বেসিক্যালি ও বি থেকে ও এটাকে মাইনাস করে দিলাম। সো ও বি ভেক্টর আর ও এ ভেক্টরের উপাংশ দেওয়া ছিল, এদেরকে যখন আমি মাইনাস করে দিছি নতুন একটা ভেক্টর পাইছি 4i - 5j + 4k। এখন আমি এ বি ভেক্টরের মান কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ যেহেতু ভেক্টরের উপাংশ ফরম্যাটটা জানি, তার মান আমি ইজিলি
বের করে ফেলতে পারবো। আচ্ছা, শারবিন আক্তার আপু বলতেছেন এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 2AD হওয়ার কথা। কোথায় এটা? ওই যে মধ্যমা সূত্রে। ওকে, একটু দাঁড়ান। Let me check. জি আপু, আপনি কারেক্ট। এটা হচ্ছে একটু ভুল প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে প্লাস হবে, ঠিক আছে, ইকুয়াল হবে না। এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 2AD হবে। এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু কি হবে? 2AD হবে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2AD। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি, চলেন। প্রথম এমসিকিউটা দেখেন। আই জে কে উপাংশ দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। সো এটা কি আপনারা পারবেন? অবশ্যই পারবেন। জাস্ট এটার মান কি হবে? রুট ওভার আই এর সহগ কত? হাফ, হাফ স্কোয়ার, প্লাস জে এর সহগ কত? 1/3 স্কোয়ার, কে এর সহগ কত? 1 স্কোয়ার। এই পুরোটার মানকে আপনারা জাস্ট রুট করেন, আপনারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। সো এটা যদি করি আমরা আমরা আলটিমেটলি কত পাচ্ছি? হাফ স্কোয়ার মানে 1/4, 1/9 আর 1। সো আলটিমেটলি চলে আসবে হচ্ছে 1/4 যোগ 1/9 যোগ 1। আমি যদি লসাগু করি, 4 নং 36। সো 36 কে 9 আর 4 আর 36, তাহলে 49/36। 49/36 যদি রুট করি আমরা পেয়ে যাচ্ছি কত? 7/6। সো এই ভেক্টরের মান হচ্ছে 7/6। এগুলো খুবই সিম্পল প্রশ্ন, আপনারা এগুলো পারবেন, ঠিক আছে। এখন দেখেন, কিউ কিউ দেওয়া আছে, পি দেওয়া আছে। এটাও আই জে না দিয়ে কিন্তু এভাবেও আর কি স্থানাঙ্কের মাধ্যমে তাকে প্রকাশ করা যেতে পারে। সো পি কিউ এর মান বের করতে বলছে। এই যে বাইরে এই চিহ্নটা মানে কি? মান বের করা। সো পি কিউ এর মান বের করতে গেলে আপনাদেরকে পি কিউ ভেক্টরটা বের করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর বের করতে গেলে আপনি কি করবেন? এই কিউ এর মান থেকে পি এর মানটাকে মাইনাস করে দেন। কিউ এর মান থেকে কি করবেন? পি এর মানটাকে, পি ওই যে মানে বেসিক্যালি আপনার অবস্থান ভেক্টর গুলোকে মাইনাস করতে হবে, ঠিক আছে। সো আমরা কিউ এর মানগুলা যদি দেখি, এই 2 থেকে পি এর মানকে আমার কি করতে হবে? মাইনাস করতে হবে। 2 - 4i যোগ এখানে যাচ্ছে হচ্ছে 3, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3j, আর প্লাস দিয়ে আমার হলো -1 -2k। ওকে, সো আমার পি কিউ ভেক্টরটা কত হচ্ছে আলটিমেটলি? -2i প্লাস 6j -3k। এখন আপনি পি কিউ ভেক্টরের মান কিন্তু খুব ইজিলি বের করতে পারবেন। রুট ওভার -2 স্কোয়ার যোগ 6 স্কোয়ার যোগ -3 স্কোয়ার। তো 36 আর 9 আর 4, 13, মানে এটা তো 7 আসার কথা। 7 আসার কথা, সি নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখেন, ও এ দেওয়া আছে, ও বি দেওয়া আছে, বি এ কত বলেন তো? আমি অলরেডি আপনাদেরকে চিত্র সাহায্যে এটা বুঝাইছি। বলেন তো 3 এর অ্যান্সারটা কত হবে? আবারও আমি আপনাদেরকে দেখাই, যারা বুঝে না তাদেরকে আবার একটু দেখাই। এটা হচ্ছে ও বিন্দু, ও থেকে এ বিন্দুর দূরত্ব। এই যে অবস্থান ভেক্টরটা কত বলছে? স্মল এ। ও থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কত বলছে? স্মল বি। তাহলে এখন এই বি থেকে এ, বি থেকে এ এর মান কত? তাহলে বি এ ইজ ইকুয়াল টু, আপনি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করেন, দেখেন তো কত আসে। দেখেন বি এস, আমরা যদি বেসিক্যালি এখানে যদি আমরা ও বি ভেক্টর আর বি এ ভেক্টরটাকে যোগ করি, ঠিক আছে, তাহলে আমরা কত পাওয়ার কথা? ও এ পাওয়ার কথা, তাই তো। তাহলে বি এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ও এ মাইনাস ও বি। আর ও এ মানে হচ্ছে তাহলে এ মাইনাস বি হওয়ার কথা। এ মাইনাস বি হওয়ার কথা। তাহলে এটা কি, আমি কি ভুল করলাম? আপনারা ডি বলতেছেন যে সবাই। দেখেন তো ভাইয়ারা, আমি যে চিত্র রাখছি চিত্র অনুযায়ী কিন্তু এ হয়। চিত্র অনুযায়ী কিন্তু ভাইয়ারা এ হয়, দেখেন তো। এ, এই এ নম্বর অপশনটা কারেক্ট, ঠিক আছে। ও বি মাইনাস, এই চিত্র দিয়ে আমরা করলাম আর কি, ঠিক আছে। ওকে, আমার মনে হয় আপনারা বুঝে গেছেন, তাই না? যারা ডি বলছেন তারা মনে হয় বুঝছেন। এটা বেসিক্যালি 3 এর ডি হবে না, 3 এর এই হবে, ঠিক আছে। ওকে, আর পি ও কিউ এর লব্ধি ভেক্টর কোনটি? আচ্ছা ভাই, এইটা মনে হয় করার দরকার নাই। লব্ধি ভেক্টর মানে কি হবে বলেন তো ভাই? পি আর কিউ ভেক্টরটাকে কি করবেন? জাস্ট যোগ করে দিবেন। যোগ করে দিলে যা আসবে ওইটাই অ্যান্সার, তাই না? যোগ করে দিলে যা আসবে ওইটাই। আমি অ্যান্সারটা লিখে দিলাম, এটা হচ্ছে জাস্ট বি নম্বরটা অ্যান্সার। ওকে, আচ্ছা।
এইবার চলেন আমরা পরের টাইপে যাই, একক ভেক্টর সম্পর্কিত। একক ভেক্টরের আলোচনা অলরেডি করে ফেলছি। একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়, আমাকে যে ভেক্টরটা উপাংশ আকারে দেওয়া থাকবে ওই ভেক্টরটাকে কি করব, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিব, তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। ওই ভেক্টরটাকে কি করব, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিব। সো দেখেন এখানে এ একটা ভেক্টর 2i-2j+k, এটার একক ভেক্টর কি হবে, এই ভেক্টরটাকেই এই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলাম, একক ভেক্টর কিন্তু পেয়ে গেলাম। তো চলেন আমরা কিছু প্রবলেম দেখি, একটা দুইটা প্রবলেম দেখলেই হয়ে যাবে। এই প্রথম প্রবলেমটা বলেন তো 5 নম্বরটা অ্যান্সার কি হবে, একটা ভেক্টর দিয়ে দিছে, এই ভেক্টর বরাবর একক ভেক্টর বের করতে, তাহলে এই ভেক্টর i-j+k এগুলোর উপরে কিন্তু খাতায় লিখলে এভাবে ক্যাপ দেওয়া উচিত। এবার এটার মান দিয়ে ভাগ দেই, 1² যোগ -1² যোগ 1² মানে √3, নিচে √3, তাহলে এটা কত হবে, i-j+k, তাহলে ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার, তাই না? এটা বেসিক্যালি 5-এর ডি, √3 হবে, 5-এর ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, এবার একটা জিনিস দেখেন, এটার আলোচনা একটু পরে আসবে। এ ও বি উভয়ের উপর লম্ব একক লম্ব ভেক্টর, লম্ব ভেক্টরের কথা বলছে। লম্ব একক ভেক্টর বললে একরকম হতো, বাট এখানে বলছে লম্ব ভেক্টর। আচ্ছা, লম্ব ভেক্টরের জন্য কি আপনারা কি জানেন লম্ব ভেক্টর কিভাবে পাওয়া যায়? ফিজিক্সে পড়ছেন, ক্রস গুণন করলে কি পাওয়া যায় বলেন তো? এ আর বি কে যদি ক্রস গুণন করেন, যে লব্ধি ভেক্টরটা পাবেন, ওই লব্ধি ভেক্টরটা কিন্তু এর দিকেও কাজ করে না, বি এর দিকেও কাজ করে না। কোথায় কাজ করে? এ আর বি এর লম্ব দিকে কাজ করে, তাই না? এ যদি একটা ভেক্টর এদিকে হয়, বি যদি একটা ভেক্টর এদিকে হয়, আমরা যখন এ আর বি এর মধ্যে ক্রস গুণন করি তখন কি করে, আমাদের যেই লব্ধি ভেক্টরটা সেটা এ আর বি দুইজনের সাথে কি হয় বলেন তো ভাইয়া, লম্ব দিকে কাজ করে। তাহলে এ আর বি এর উপর লম্ব ভেক্টর হচ্ছে এ ক্রস বি, তাহলে এটা হচ্ছে লম্ব ভেক্টর। আর যদি বলি লম্ব একক ভেক্টর তাহলে হবে ডি, এটা হচ্ছে গিয়ে কি, লম্ব একক ভেক্টর। ঠিক আছে, তাহলে যারা ডি বলছেন তাদের অ্যান্সার কিন্তু ভাইয়া ভুল হইছে। ঠিক আছে, অ্যান্সার হবে সি। ঠিক আছে, আমার বুঝতে পারছেন, ডি ডি কিন্তু লম্ব একক ভেক্টর, আপনাকে কিন্তু লম্ব একক ভেক্টর বের করতে বলে নাই, আপনাকে বলছে এ এবং বি উভয়ের উপর লম্ব ভেক্টর কত। ঠিক আছে, আপনি যদি এ আর বি কে ক্রস গুণন করেন আপনি বেসিক্যালি কি পাবেন, এ এবং বি এর লম্ব দিকের ভেক্টরটা পাবেন। ক্রস গুণনের ধর্মই এটা, ক্রস গুণন করলে দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করলে আমরা অপর একটা ভেক্টর কিন্তু আউটপুট হিসেবে পাই। তবে ওই দুইটা অপর যে ভেক্টরটা আউটপুট হিসেবে পাই বা লব্ধি হিসেবে পাই, সেই লব্ধি ভেক্টরের দিক কিন্তু এ এবং বি কারো দিকের সাথে মিলবে না, সে হচ্ছে এ এবং বি দুইজনের সাথেই লম্ব হবে, তাদের উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, ধরেন এ একটা ভেক্টর যদি এক্স অক্ষের দিকে হয়, বি যদি ওয়াই অক্ষের দিকে হয়, সি হবে কোন, এই যে এ আর বি এর যে ক্রস গুণনটা সেটা কোন দিকে কাজ করবে বলেন তো, জেড অ্যাক্সিস বরাবর কাজ করবে, উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, উপরের দিকে কাজ করবে। ওকে, সো এ ক্রস বি হচ্ছে লম্ব ভেক্টর, আর এ ক্রস বি কে এ ক্রস বি এর মান দিয়ে ভাগ দিলে পাবেন লম্ব একক ভেক্টর। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাই না, তখন আপনার লম্ব একক ভেক্টর। সো যারা ডি অ্যান্সার দিচ্ছেন তাদেরটা কিন্তু ভুল, তাদেরটা কিন্তু ভুল, অ্যান্সার হবে সি। আচ্ছা, এবার আমাকে বলেন সাতের অ্যান্সারটা একটু বলেন, সাতের অ্যান্সার বলেন। এ একটা ভেক্টর দেওয়া আছে, এর একক ভেক্টরের জন্য আমরা এ কে এর মান দিয়ে ভাগ করে, তাহলে এইটা কারেক্ট। আচ্ছা, এর একক ভেক্টর সবসময় ওয়ান হবে এমন কোনো কথা আছে? এর একক ভেক্টর সবসময় ওয়ান হবে এমন তো কোনো কথা নাই। আর একটা ভেক্টরের মান তো নন জিরো হবে, এটাই স্বাভাবিক। একটা ভেক্টরের মান এই যে a1 a2 a3 দেওয়া আছে না, তো এখানে কি তার মানটা আপনাদের কাছে কি মনে হয় যে এটা ভেক্টরের মান শূন্য হইতে পারে, বাট এই কেসে কি আমরা শূন্য নিব? একটা ভেক্টরের সবগুলা উপাংশ যদি শূন্য না হয় তাহলে ওই ভেক্টরের মান কখনো শূন্যই হবে, কখনো শূন্য হবে না, তার একটা মান অবশ্যই থাকবে। সো ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে যেটা মনে হইতেছে যে রাইট, এই যে তুষাপু খুব ভালো একটা কথা বলছেন, শূন্য হলে তো আসলে একক ভেক্টরই থাকবে না। সো এখানে আপনাকে কিন্তু 3 নম্বরটা কারেক্ট অ্যান্সার নিতে হবে। ঠিক আছে, আপনি যদি 1 নম্বরটাকে নেন তাহলে 3 নম্বরটাকে নিতে হবে, কারণ তার মান তো আসলে জিরো হবে না, মান অলওয়েজ নন জিরো হবে। ঠিক আছে, সো বি নম্বরটা কারেক্ট অ্যান্সার এটার, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নম্বরটা। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন, এ আর বি দুইটা ভেক্টরের
ডট গুণন এবং দুইটা ভেক্টরের ক্রস গুণন, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে বলেন ডট ডট প্রোডাক্ট আসলে ডট প্রোডাক্টের আউটপুট কি আসে, স্কেলার নাকি ভেক্টর? আর ক্রস প্রোডাক্টের আউটপুট কি আসে? ডট প্রোডাক্টের আউটপুট কিন্তু স্কেলার আসে। আপনি ডট গুণন করার পরে কিন্তু আপনি দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করবেন, কিন্তু ডট গুণন করার পরে যে জিনিসটা পাবেন সেটাও কিন্তু একটা স্কেলার হবে, সেটা কিন্তু শুধুমাত্র মান থাকবে, সেটার কিন্তু আর কোনো ডিরেকশন থাকবে না। ক্রস প্রোডাক্টের আউটপুট কিন্তু ভেক্টর হবে। ক্রস প্রোডাক্টের আউটপুট কি ভেক্টর হবে, এই জিনিসটা মনে রাখবেন। ডট গুণন করলে আপনি শুধু মান পাবেন, কোনো ডিরেকশন থাকবে না, আই জে কে কিছু পাবেন না। কিন্তু যদি ক্রস গুণন করেন তাহলে কিন্তু আপনি একটা ভেক্টর পাবেন, ক্রস প্রোডাক্টের আউটপুট একটা ভেক্টর হয়। তো দেখেন ডট গুণনের আমাদের ফর্মুলা দেওয়া আছে, এ আর বি কে যদি আমরা ডট গুণন করি আমরা আসলে কি পাবো, আমরা পাবো হচ্ছে এ এর মান বি এর মান গুণ হবে, তাদের সাথে কস থিটা হবে। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে এ এর মান বি এর মান এবং কস থিটা, এই কাজটা করলে আমরা কি পাবো, আমরা ডট গুণনের মান পেয়ে যাব। আর যদি উপাংশ আকারে দেওয়া থাকে, এখন তো ভেক্টরটা তো আসলে উপাংশ আকারেও দেওয়া থাকতে পারে, উপাংশ আকারে নাও দেওয়া থাকতে পারে। উপাংশ আকারে যদি দেওয়া থাকে তখন ডট গুণন করলে কি পাবেন, ওই যে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, ঠিক আছে? এটা আমরা এক্সাম্পল দেখবো একটু পরে। আর যদি উপাংশ আকারে দেওয়া না থাকে তখন আপনি পাবেন হচ্ছে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, আর এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি এ বি সাইন থিটা। তো এ বি সাইন থিটা তো শুধুমাত্র তার মানটা, তার সাথে কিন্তু একটা এন বা ইটা গুণ আকারে থাকবে। এই এনটা আসলে কোন দিকের একক ভেক্টর বলেন তো? এই এনটা হচ্ছে লম্ব দিকের একক ভেক্টর, এ আর বি এর লম্ব দিকের একক ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি কিন্তু একটা ভেক্টর রাশি, আর এ ডট বি একটা স্কেলার রাশি। আর যদি উপাংশ আকারে দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্রস গুণন আমরা এই নির্ণায়কের মাধ্যমে করি। প্রথমে আই জে কে প্রথম রো বরাবর বসাই, পরে হচ্ছে প্রথম ভেক্টরের উপাংশগুলো বসাই, এরপরের রোতে আমরা দ্বিতীয় ভেক্টর উপাংশগুলো বসাই। এরপরে এটার যদি নির্ণায়কের মানটা বের করি তাহলে কি চলে আসবে, আমার এ ক্রস বি এর ক্রস গুণনের মানটা চলে আসবে। এটা হচ্ছে উপাংশ আকারে দেওয়া থাকলে, আর উপাংশ আকারে না দেওয়া থাকলে হচ্ছে এ বি সাইন থিটা সাথে একটা ইটা গুণ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ডট গুণন আর ক্রস গুণনের ফর্মুলা গেল। চলেন দুইটা একটা প্রবলেম আমরা দেখি ডট গুণন এবং ক্রস গুণনের। দেখেন এ একটা ভেক্টর দেওয়া আছে উপাংশ আকারে, বি একটা ভেক্টর দেওয়া আছে, ওরা বলছে এ ডট বি এবং এ ক্রস বি বের করো। যখন আমি ডট গুণন করতেছি তখন কি হইতেছে, আই এর যে সহগ আর এই দিকের আই এর যে সহগ তারা গুণ হয়ে যাচ্ছে, এই তিন একের সাথে গুণ হচ্ছে, -2 +2 এর সাথে গুণ হচ্ছে, 2 3 এর সাথে গুণ হচ্ছে, 3 × 1 -2 × 2 2 × 3। এটা করলে আমি আপনি আলটিমেটলি 5 পাচ্ছি, অর্থাৎ এ ডট বি এর মান হচ্ছে 5। এ ক্রস বি যখন করতেছি প্রথম রো বরাবর আমি আই জে কে বসাচ্ছি, পরের রোতে আমি এ এ ভেক্টরটার উপাংশগুলো বসাচ্ছি 3 -2 2। থার্ড রোতে আমি দ্বিতীয় বি ভেক্টর উপাংশগুলো বসাচ্ছি 1 2 3। এবার আমরা জাস্ট কি করলাম, নির্ণায়কের মান বের করলাম। আমি জানি আপনারা নির্ণায়কের জিনিসটা পারেন। সো নির্ণায়ক যেভাবে করে, প্রথমে আমরা আইন লিখলাম, বেসিক্যালি এই যে আমাদের সহগুণক পদ্ধতিতে আর কি নির্ণায়কের মান আমরা বের করে থাকি 3/3 এর ক্ষেত্রে। যখন আমরা আই নিব, আই এর রো আর কলাম বাদ, বাকি কারা থাকতেছে দেখেন তো, -2 2 2 3, এদেরকে কোনাকুনি গুণ করবেন। -2 আর 3 কে গুণ করবেন, আবার 2 আর 2 কে গুণ করবেন, গুণ করে বিয়োগ করবেন। -2 আর 3 কে গুণ করলে হচ্ছে -6, ওইখান থেকে বিয়োগ করবেন 2 আর 2 কে গুণ করে, -4। তাহলে i ইন্টু -6 -4। এবার পরে আপনি জে এর জায়গায় হচ্ছে মাইনাস জে বসাবেন, মানে জে এর চিহ্ন, প্রথমটার চিহ্ন পজিটিভ পরেরটার চিহ্ন নেগেটিভ। তো মাইনাস জে যখন নিচ্ছি তখন এই জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো বাদ, বাকি যারা থাকতেছে তাদেরকে আবার কোনাকুনি গুণ করেন। 3 আর 3 কে গুণ করেন 9 পাবেন, 2 আর 1 কে গুণ করেন 2 পাবেন, 9 থেকে 2 বিয়োগ। কে যখন নিতেছি কে বরাবর রো বাদ কলাম বাদ, 3 আর 2 কে গুণ করেন 6, আর -2 আর 1 কে গুণ করেন -2, তাহলে 6 থেকে -2 কে বিয়োগ করেন, তাহলে 6 মাইনাস -2 মানে 6 প্লাস 2। সো এখানে দেখেন আপনি একটা ভেক্টরই কিন্তু পাচ্ছেন, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন করার পরে আমি কি একটা ভেক্টরই আউটপুট হিসেবে পাচ্ছি। তাহলে এটা এভাবে আর কি আমরা ক্রস গুণন করি যদি উপাংশ আকারে দেওয়া থাকে, আর এইটাই হচ্ছে আমাদের ডট গুণন করার প্রসেস যদি উপাংশ আকারে দেওয়া থাকে। আমার মনে হয় আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। চলেন আমরা কিছু এমসিকিউ দেখি, চলেন কিছু এমসিকিউ দেখা যাক, ঠিক আছে?
আচ্ছা, প্রথম প্রবলেমটা দেখেন, 8 নম্বর প্রবলেমটা দেখেন। এ এবং বি দুটি ভেক্টরের ক্ষেত্রে এ প্লাস বি আর বি প্লাস এ কি সেম? দুটা ভেক্টরকে যদি আপনি যোগ করেন, দুটা ভেক্টরকে যদি আপনি যোগ করেন, আপনি আসলে সেম অ্যান্সারই পাবেন। সো আমার মতে প্রথমটা কারেক্ট, 1 নম্বরটা ঠিক আছে। আবার যদি দেখেন এ ডট বি আর বি ডট এ, দেখেন এ ডট বি আর বি ডট এ এরা বেসিক্যালি স্কেলার না? তো স্কেলার জিনিসের ক্ষেত্রে যখন আপনি স্কেলার জিনিস নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি দেখেন আপনি 2 আর 4 কে গুণ করলে যেটা হবে 4 আর 2 কে গুণ করলে একই জিনিস হবে। স্কেলার জিনিসের মানের ক্ষেত্রে এই কমিউটেটিভ ল, ঠিক আছে, আগে পরে করলে কোনো সমস্যা হয় না। স্কেলার জিনিস কিন্তু আগে পরে করলে কোনো সমস্যা হয় না। তাহলে এই 1ও কারেক্ট, 2ও কারেক্ট, কিন্তু 3 নম্বর কি কারেক্ট ভাইয়া? 3 নম্বর কিন্তু কারেক্ট না। কারণ আপনি দেখেন এ ক্রস বি এর কিন্তু একটা দিক আছে। আপনি যদি এ ক্রস বি এর যেই দিক পাবেন, বি ক্রস এ করলে তার উল্টা দিক পাবেন। সো এরা কিন্তু ভেক্টর ভাইয়া, ক্রস গুণন করলে কিন্তু আমরা ভেক্টর পাই। আর ভেক্টরের কিন্তু ভেক্টরের মধ্যে কিন্তু ডিরেকশন বা দিকের একটা বিষয় চলে আসছে। আর ডিরেকশন বা দিক পরিবর্তন হয়ে গেলে কিন্তু ভেক্টর দুইটা আর সেম থাকে না। আপনি বলতে পারেন আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম পূর্ব দিকে, আপনার বন্ধু 10 নিউটন বল প্রয়োগ করলো পশ্চিম দিকে, ভাইয়া এই দুইটা ভেক্টর কিন্তু এখন আর সেম নাই। এদের মান সেম হইলো দুইটা জিনিস কিন্তু সেম নাই। 10 নিউটন যখনই ডিরেকশন ভিন্ন হয়ে গেছে তখন ভেক্টর দুইটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। সো এ ক্রস বি আর বি ক্রস এ কখনোই সমান না। এ ক্রস বি বেসিক্যালি মাইনাস বি ক্রস এ এর সমান। ঠিক আছে, বি ক্রস এ আর এ ক্রস বি এর তো মান সেম থাকে, তবে ডিরেকশনটা অপোজিট দিকে থাকে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে এ নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এইবার বলেন এই ক্রস গুণনের ক্ষেত্রে আমার কি বি ক্রস এ এই অঙ্কটা করে দিতে হবে কিনা? যদি বলেন করে দিতে হবে তাহলে চলেন আমরা করি। আমরা একটা নির্ণায়ক নিব, প্রথমে লিখবো আই জে কে, পরের রোতে দেখেন এখানে আগে কে আছে বলেন তো? এখানে আগে বি আছে, পরে এ আছে, তাহলে বি এর সহগগুলো আগে বসাইতে হবে। বি এর সহগগুলো যদি বসাই 1 2 -1, এরপর এ এর সহগগুলো বসাবো 1 -1 1। এবার এই নির্ণায়কের মানটা আপনারা জানেন, প্রথমে আই নিলে কি হবে, আই বরাবর রো বাদ কলাম বাদ 2 -1, সো 2 -1 মাইনাস জে নিলে কি হবে, যে বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে 1 + 1 1 + 1 প্লাস কে যখন নিব তখন কে বরাবর রো বা নির্ণায়ক আপনারা জানেন। ঠিক আছে, সো যখন দেখেন কে নিব তখন কি হবে, -1 -2 -1 -2। সো আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি কত আসতেছে দেখেন তো, এখানে আসতেছে হচ্ছে আই, তারপরে আসতেছে হচ্ছে -2j -3k, আই -2j -3k। সো দেখেন তো আমাদের অ্যান্সারটা কিন্তু এ নম্বরটা কিন্তু কারেক্ট অ্যান্সার, এ নম্বরটা কিন্তু কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখেন আমাদের অ্যান্সারটা মিলে গেছে। ওকে, এখন এ বি ভেক্টরের মান বের করতে বলতে এইটা মনে হয় এখন আর আমি আর করাইতে চাচ্ছি না। আপনি এ বি ভেক্টর বের করবেন কিভাবে, এ ভেক্টরের মান দেওয়া আছে আর বি ভেক্টর মান দিয়েছে, এ বি ভেক্টর কি হবে, সুন্দর মতো বি ভেক্টর থেকে এ ভেক্টরটাকে বিয়োগ করবেন, এ বি ভেক্টর পাবেন। এই এ বি ভেক্টরের কি মান বের করবেন কিভাবে, রুট ওভার দিয়ে স্কোয়ার রুট দিয়ে জাস্ট কোএফিসিয়েন্ট গুলোকে স্কোয়ার করে যোগ করে দিবেন, শেষ, এ বি ভেক্টরের কি মান বের হয়ে যাবে। তো এইটা আপনাদের জন্য এইচডব্লিউ থাকলো, এই টাইপের আমি সিমিলার অনেক প্রবলেম করাইছি। ওকে, 10-এর আপনারা বলতেছেন 10-এর এ, বাট 10-এর অ্যান্সার তো মনে হয় এ হবে না। 10-এর অ্যান্সার হচ্ছে সি হবে, 10-এর অ্যান্সার সি হবে। আচ্ছা, এবার দেখেন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। সো এটার ক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি ডট গুণনের সাহায্য নিব। আমার যদি দুইটা ভেক্টর উপাংশ আকারে দেওয়া থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কি করব, দেখেন আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে ডট গুণন করি আমি কি পাবো, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু কস থিটা। তো আমি কস থিটাকে যদি এক সাইডে রাখি আর বাকি গুলাকে আরেক সাইডে দিয়ে গেলে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান আর কি বি এর মান, শেষ। এখান থেকে আমি থিটার মানটা বের করে কজ ইনভার্স করলে কি থিটার মানটা বের করে ফেলতে পারবো। সো দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করাটা এতটাই সহজ সহজ। চলো আমরা এই প্রবলেমটা বের করি। এখানে তাদের অন্তর্গত কোণ বের করতে বলছে, আমি একটা কাজ করি, এ ভেক্টরের মানটা আগে বের করি। বলেন তো এ ভেক্টরের মান কত, রুট ওভার
ওয়ান স্কোয়ার যোগ মাইনাস ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার, সো এটা হবে √3। বলেন তো বি ভেক্টরের মান কত? √-, 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, সো 9 4 13 √14। ঠিক আছে, তাহলে এবার আপনি দেখেন অন্তর্ভুক্ত কোণ, আমরা জানি এ আর বি এর ডট গুণন ইজ ইকুয়াল টু এর মান বি এর মান ইনটু কস থিটা। তাহলে এ আর বি এর ডট গুণন যদি করি তাহলে আমরা কি পাবো, আই আর আই এর সহগগুলোকে গুণ করেন, -3, জে আর জে -2 +1 ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান হলো √3, এটা হলো √14 ইন্টু কস থিটা, তাই তো? আমি কি ঠিক করছি? -3 মাইনাস, হ্যাঁ ঠিক করছি। তাহলে এখান থেকে আমি কি পাই, কস থিটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি পাচ্ছি বলেন তো, ওইখানে আছে হচ্ছে গিয়ে -5 -4 ডিভাইডেড বাই √42, 3 14 হচ্ছে 42 হয়, ঠিক আছে? আর কস থিটা ইজ ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলেন? তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস ইনভার্স -4 ডিভাইডেড বাই √42। সো এই যে ডি নম্বরটা কারেক্ট আনসার, ঠিক আছে? ডি নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটা মানে বুঝতে পারছেন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা, এটা বুঝে গেছেন। এবার আসেন অক্ষের সাথে কোণ বের করা, ঠিক আছে? একটা ভেক্টর, এই ধরেন এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝামাঝি কোনো একটা দিকে একটা ভেক্টর আছে, মনে করেন এটা হচ্ছে এ ভেক্টর। এখন এইটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো, বা ওয়াই অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করলো, এইটা আমরা আসলে কিভাবে বের করব? আমরা যেটা করব ভাইয়া, আমরা ওই ভেক্টরের সাথে, ওই ভেক্টরটা তো আসলে উপাংশ আকারে আপনাদেরকে দেওয়া থাকবে, আমরা কি করব, ওই ভেক্টরের সাথে এক্স অক্ষের সাথে কোণ বের করতে বললে এক্স অক্ষের একক ভেক্টরকে ডট গুণন করে দিব, ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বললে ওয়াই অক্ষের একক ভেক্টরকে ডট গুণন করে দিব, জেড অক্ষের সাথে কোণ বের করতে বললে জেড অক্ষের একক ভেক্টর কে কে ডট গুণন করে দিব, করে ওইখান থেকে আমরা থিটার মানটা বের করব। চলো আপনাদের একটা অঙ্ক দেখাই। এই রাজশাহী বোর্ড 19-এর প্রবলেমটা দেখেন, একটা ভেক্টর এ দেওয়া আছে, জেড অক্ষের সাথে কত ডিগ্রি, তাহলে আমার যদি জেড অক্ষের সাথে কোণ বের করতে হয় তাহলে আমি এ ভেক্টরের সাথে কাকে ডট গুণন করবো বলেন তো, কে ভেক্টরটাকে ডট গুণন করবো, তাই তো? তাহলে এ ডট কে ইজ ইকুয়াল টু কি বলেন তো, এর মান ইন্টু কে ভেক্টরের মান ইন্টু কস থিটা, রাইট? এখন দেখেন এ আর কে কে যদি আপনি ডট গুণন করেন, দেখেন এর মধ্যে আসলে কারা আছে, এর মধ্যে আছে হচ্ছে আই জে কে সবাই আছে, 2i প্লাস 3j প্লাস 5k। এটার সাথে যদি কে এর ডট গুণন হয়, ওই কে এর সাথে যখন আই এর ডট গুণন করবেন মান হয়ে যাবে 0, কে এর সাথে জে ডট গুণন করবেন মান হয়ে যাবে 0। শুধুমাত্র এই ডট গুণন থেকে আমরা কত পাবো বলেন তো, শুধুমাত্র 5 পাবো, শুধুমাত্র 5 পাওয়া যাবে এখানে। সো লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র 5 পাওয়া যাবে, এই এ আর কে এর ডট গুণন করলে শুধুমাত্র 5 পাওয়া যাবে। এখন বলেন তো এ ভেক্টরের মান কত, আমি যদি আলাদাভাবে এ ভেক্টরের মানটা বের করি, এই সাইডে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 25 আর হচ্ছে 4 29 আর 9 কত আসে, 38, তাই তো, √38। তাহলে আপনি আর কি আর একক ভেক্টরের এই যে এই কে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর, স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টরের মান কত বলেন তো, স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1। সো এর মান হলো, এটা হলো √38 হবে। সো থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কজ ইনভার্স 5/√38। দেখেন তো কজ ইনভার্স 5/√38 যেটা, সেটাই আমাদের অ্যান্সার, এটা হচ্ছে বি নম্বরটা কারেক্ট অ্যান্সার। এখন আমি জেড অক্ষেরটা দেখাই দিলাম, এক্স অক্ষের সাথে যদি কোন বলে, ওয়াই অক্ষের সাথে যদি কোন বলে, এগুলো কি ভাই আপনারা বের করতে পারবেন না? দেখেন তো, এই যে দেখেন, এই যে এই 13 নম্বর প্রবলেমটা পারবেন কিনা ভাই বলেন তো, এটা আপনারা পারবেন? যে আবারও সেম অঙ্ক, জেড অক্ষের সাথে যে কত উৎপন্ন করে তা কত, এটা আমি এইচডব্লিউ দিয়ে দিলে আশা করি মাইন্ড করবেন না। এবং ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ, যে যে এর সাথে ডট গুণন করে দেবেন, এটাও আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে? আমার মনে হয় এগুলো পারবেন, ঠিক আছে? সিমিলার টাইপের জিনিস আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। 13 13, আচ্ছা আমি তাহলে এগুলোর অ্যান্সারটা দিয়ে দিই, আমি একটু বই থেকে দেখি। 13-র অ্যান্সার হচ্ছে আপু সি, 13-র অ্যান্সার হচ্ছে সি। আর হচ্ছে 14-র অ্যান্সারও হচ্ছে সি। তারপরে হচ্ছে 15-র অ্যান্সারও হচ্ছে সি, ঠিক আছে? 15-র অ্যান্সার হচ্ছে সি, এটা আপনারা নিজেরা করে উত্তরগুলা মিলাই নিন, ঠিক আছে? 13 কিন্তু আসলে সি আসে, ঠিক আছে?
বি বলছেন, বাট 13 হচ্ছে সি আসবে। হ্যাঁ, বি তো আসার কথা না, সি আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। আপনাকে যদি দুইটা ভেক্টর উপাংশ আকারে দেওয়া থাকে, তখন এই দুইটা ভেক্টর সমান্তরাল যদি হতে হয়, তাহলে তাদের এক্স অক্ষ আই এর কোফিসিয়েন্ট, দুইজনের আই এর কোফিসিয়েন্টের অনুপাত, জে এর কোফিসিয়েন্টের অনুপাত, কে এর কোফিসিয়েন্টের অনুপাত, এরা সমান হওয়া লাগবে। এরা যদি সমান হয় তাহলেই ভেক্টর দুটো সমান্তরাল হবে, যদি তারা উপাংশ আকারে দেওয়া থাকে। আর যদি তারা উপাংশ আকারে না দেওয়া থাকে, তখন দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা কি বলেন তো? তাদের ক্রস গুণন কি হবে? দুইটা ভেক্টর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণন, দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি 0 হয়, তাহলে আমরা বলি তারা সমান্তরাল। আর দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, তখন আমরা কি বলি? তখন আমরা বলি ভেক্টর দুইটা লম্ব। দুইটা ভেক্টরের ক্রস গুণন 0 হইলে ভেক্টর দুইটা সমান্তরাল, দুইটা ভেক্টরের ডট গুণন 0 হইলে ভেক্টর দুইটা লম্ব। তো যদি উপাংশ আকারে দেওয়া থাকে, তখন আপনি কিভাবে বের করবেন? আপনি হচ্ছে তাদের আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত বের করে দেখবেন তারা সমান কিনা। যদি তিনটাই সমান হয়, তাহলে ভেক্টর দুইটা সমান্তরাল, আদারওয়াইজ ভেক্টর দুইটা সমান্তরাল না। দেখেন এখানে দুইটা প্রবলেম আছে, আমরা একটু প্রবলেম দুইটা করার চেষ্টা করি। 16 নম্বর প্রবলেমটা দেখেন, পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আলফার ভ্যালু কত? যেহেতু বলছে সমান্তরাল, তাহলে তাদের আই এর সহগের অনুপাত অর্থাৎ √2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু জে এর সহগের অনুপাত আলফা ডিভাইডেড বাই সমান হওয়া লাগবে। ওইখান থেকে আপনি পরের লাইনে আলফা ইজ ইকুয়াল টু কত, √2 আর √2 কে গুণ করলে পেয়ে যাবেন 2। সো আলফার ভ্যালু কত আসতেছে? আলফার ভ্যালু যদি 2 না হয়, তাহলে এই ভেক্টর দুটো কখনোই সমান্তরাল হচ্ছে না, কারণ অনুপাত সমান ধরছি আমি। সো ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার। 16 নম্বর আপনারা বুঝতে পারলেন কিনা? আমার মনে বুঝতে পারছেন। এবার চলেন 17 নম্বর কি বলছে? এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি এর মান বের করতে বলছে। তাহলে ভাইয়া এটা বেসিক্যালি আগের টাইপেরই প্রবলেম। দেখেন ভাই, আপনারা এখানে এ আর বি কে ক্রস গুণন তো করতেই পারবেন। ক্রস গুণন করার পরে আপনারা যেটা করবেন, এ আর বি এর ওই ক্রস গুণন করলে যে ভেক্টর আসবে, ওই সেই ভেক্টরের কি, সেই ভেক্টরের মান বের করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা যদি ক্রস গুণন করি আই যে, ভাইয়া উপাংশ ছাড়া যদি উদাহরণ দিতে যাই, ওইটা বেসিক্যালি গতিবিদ্যা স্থিতিবিদ্যার দিকে চলে যাবে, ঠিক আছে। ওইটা আপনাদের নাই, ওইটা বিসিএস এ ছিল, ওইটা আপনাদের লেভেলে নাই, ঠিক আছে, এনটিআরসি সিলেবাসে নাই আর কি। ওকে, তখন হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র নিয়ে আসতে হবে, আমরা লম্বাংশ উপপাদ্য বিভিন্ন কিছু দিয়ে তখন আমাদের লব্ধিগুলা বের করতে হবে, ঠিক আছে। তখন লব্ধি বের করার অনেক প্রসেস আছে। যদি আপনার হচ্ছে উপাংশ আকারে ভেক্টরের মানগুলো দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে লব্ধি বের করার অনেক প্রসেস আছে। সামান্তরিক সূত্র দিয়েও বের করে, অনেকে লম্বাংশ সাহায্যে বের করে। এছাড়াও আসলে আরো অনেক রুল আছে, ঠিক আছে, লামির উপপাদ্য আছে, এগুলোর সাহায্যে আমরা বের করতে পারি, ঠিক আছে। তো ওইটা আসলে আমাদের জন্য আপাতত নিষ্প্রয়োজন, ঠিক আছে। আমাদের এখানে ভেক্টরের ক্ষেত্রে আপনি যেটা পাবেন সবগুলোই আসলে আপনি উপাংশ সহই পাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন 1 1। সো দেখেন আপনারা সুন্দরভাবে এটাকে কি করতে পারবেন, এই ক্রস গুণনের এটা করে আপনি দেখবেন এখানে মান পাবেন হচ্ছে আই মাইনাস জে প্লাস কে। তাহলে আপনি এ ক্রস বি এর মানটা কি পাবেন? খুব সহজ, আপনারা বের করে ফেলতে পারবেন। এ ক্রস বি এর মান হচ্ছে, এটা বুঝাই দিতে √c হবে, এটা সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আমি অলরেডি টাইপ 9 কিন্তু আলোচনা করে ফেলছি। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণনটা হচ্ছে 0 হবে। তাদের কি ডট গুণনটা 0 হবে, ঠিক আছে। তাহলে ডট গুণন যদি 0 হয়, তাহলে আমরা এই রিলেটেড দুটো প্রবলেম করি। দেখেন ঢাকা বোর্ড 19-এ আসছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলতে ভেক্টর পরস্পর লম্ব। তাহলে ল্যামডার ভ্যালু কত? তাহলে লম্ব হইলে আমরা তাদের ডট গুণন করি, এই আই আর আই কে ডট গুণন করি, তাহলে 2, জে আর জে কে ডট গুণন করি, তাহলে হলো -4 ল্যামডা, কে আর কে এর সহগকে ডট গুণন করি, তাহলে 5 আর 10 কে করলে কত, 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 52। ওইখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 4 দিয়ে যদি আমরা ভাগ করি 52 কে আমরা কত পাই? এটা হচ্ছে 13, ঠিক আছে। ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার। 18-এর অ্যান্সার হচ্ছে ডি। সো আমার ধারণা এর পরে যে দুইটা প্রবলেম আছে, এগুলো আপনারা নিজেরাই খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন, ঠিক না? একই কন্ডিশন, তাদের ডট গুণন ইজ ইকুয়াল টু 0 ধরে আপনারা খুব ইজিলি 19 আর 20 নম্বর প্রবলেমটা সলভ করতে পারবেন। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। 19-এর অ্যান্সার হচ্ছে ডি, 20-এর অ্যান্সার হচ্ছে এ। ওকে, আর 21 যদি দেখেন লম্ব, সেম একই জিনিস। 21-এর অ্যান্সার হচ্ছে সি, এটাও আমি এইচডব্লিউ দিয়ে দিলাম, এগুলো এইচডব্লিউ, ঠিক আছে। অ্যান্সার জাস্ট দিয়ে দিচ্ছি আপনার জাস্ট মিলানোর জন্য, ঠিক আছে।
22 নম্বরে কি বলছে, এদের ডট গুণনের মান বের করতে বলছে। এটা তো আরো সোজা, জাস্ট ডট গুণন করেন। দেখেন আই আর আই কে ডট গুণন করলে কি 0, জে আর জে কে ডট গুণন করলে 0, কে আর কে কে ডট করলে -2, তাহলে অ্যান্সার হবে -2। -2 হচ্ছে এ নম্বরটা কারেক্ট অ্যান্সার। 22 অ্যান্সার হচ্ছে এ। এবার দেখেন আমরা যদি 23 নম্বরটা করি। আচ্ছা আমাকে বলেন তো এই সাইকেলটা আপনাদের মনে আছে? সাইকেল দেখাইছিলাম, আই আই থেকে জেতে যাবে, জে থেকে কে তে যাবে, কে থেকে আবার আইতে। তাহলে বলেন তো জে আর আই আমি যদি উল্টা সাইকেলে যাই তাহলে জে ক্রস আই, জে ক্রস আই এর মান কত? জে ক্রস আই এর মান কি মাইনাস কে না? জে ক্রস আই এর মান কি মাইনাস কে না, এটা বলেন। এটা যদি মাইনাস কে হয় তাহলে আমরা মাইনাস কে এর সাথে যদি কে ডট গুণন করেন, কে আর কে হচ্ছে 1 হয়ে যাবে, আর মাইনাসটা রয়ে যাবে -1। সো এ নম্বরটা কারেক্ট আনসার। ঠিক আছে, এ নম্বরটা হচ্ছে কারেক্ট আনসার। এবার দেখেন -430 বিন্দুর অবস্থান ভেক্টর আর হলে এই ভেক্টর, এটাকে যদি ভেক্টর ফরম্যাটে প্রকাশ করি আমরা কি পাবো? এটাকে ভেক্টর ফরম্যাটে 24 নম্বরটা একটু দেখেন তো, ভেক্টর ফরম্যাটে প্রকাশ করলে আপনি কি পাবেন? আপনার পাবেন খুব সহজেই পাবেন। এটা হচ্ছে কি, আর ভেক্টরটা হচ্ছে -4i যোগ 3j, আর কে এরটা তো 0, তাহলে এটা কে এরটা বসানোর দরকার নাই। সো ওরা প্রথমে বলতে 4i - 3j, আমাদের তো -4i + 3j। সো 1 নম্বরটা হয় না। এবার আমরা দেখি তো আর ভেক্টরের মানটা দেখি তো কত আসে। মান কিন্তু 5ই হবে। ঠিক আছে, সো মান 5ই আসে, তাহলে 2 নম্বরটা কারেক্ট হয়। আর হচ্ছে জেড অক্ষের উপর লম্ব, এটা কি কারেক্ট কিনা? আর হচ্ছে জেড অক্ষের উপর লম্ব, এটা কি কারেক্ট? তাহলে আপনি জেড অক্ষের উপর লম্ব কিনা বুঝবেন কেমনে আমাকে বলেন তো, জেড অক্ষের উপর লম্ব কিনা বুঝবেন কেমনে? আপনি একটা কাজ করেন না ভাই, আর ভেক্টরের সাথে জেড অক্ষের একটা একক ভেক্টর নেন তো। জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে ভেক্টর। কে ভেক্টরের ডট গুণন করে দেখেন তো 0 আসে কিনা। দেখেন তো আর এর মধ্যে কোনো কে এর এলিমেন্ট নাই। আর এর মধ্যে কি কে এর কোনো এলিমেন্ট নাই। এটার সাথে যদি আমি কে কে ডট গুণন করি আমি অ্যান্সার কত পাবো? 0 পাবো, কারণ কে এর সাথে তো আই এর ডট গুণন 0, জে এর ডট গুণন, আর কে তো এখানে নাই, অ্যান্সার হলো 0। যেহেতু জেড অক্ষের একটা ভেক্টরের সাথে আমি আর কে ডট গুণন করে 0 পাইছি, তাহলে আর জেড এর অক্ষের উপর লম্ব, এটাও সত্য। তাহলে 2 আর 3 সত্য হইলে সি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমার মনে বুঝতে পারছেন আপনারা 24 নম্বরটা। এবার আসেন আমাদের টাইপ 10 অভিক্ষেপ। চলো আমরা একটু চিত্রের সাহায্যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এইদিকে মনে করেন একটা ভেক্টর আছে হচ্ছে বি ভেক্টর, আর এইদিকে মনে করেন একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর। এখন এ ভেক্টরের ঠিক কতটুকু ছায়া বি ভেক্টরের উপর পড়লো, এই এ ভেক্টরের ঠিক কতটুকু ছায়া বি ভেক্টরের উপর পড়লো, এটাকে আমরা কি বলি? এ ভেক্টরের বি এর দিকে অভিক্ষেপ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে এ কস থিটা। ঠিক আছে, দেখেন বি এর দিকে এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা। আবার এর দিকে বি ভেক্টরের অভিক্ষেপ কি বলেন তো? এর দিকে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে, এর দিকে বি ভেক্টরের বি কস থিটা। ঠিক আছে, বি কস থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে আর কি জিনিসটা আসবে। তো অভিক্ষেপের আইডিয়াটা আশা করি বুঝতে পারছেন। অভিক্ষেপ হচ্ছে কি, আমার দুইটা ভেক্টর থাকবে, একটা ভেক্টরে যে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ যদি বলে, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে এ ভেক্টরের ঠিক কতটুকু ছায়া বি ভেক্টর উপর পড়তেছে, এই মানটুকু বের করতে হবে। তাহলে বলেন তো অভিক্ষেপ কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? অভিক্ষেপ কিন্তু স্কেলার রাশি। অভিক্ষেপ কিন্তু কি স্কেলার রাশি, এটা কিন্তু একটা স্কেলার রাশি, এটা কিন্তু কোনো দিক নাই। সো আমরা এটা বের করব কিভাবে? দেখেন, আপনি যদি এর দিকে বি এর অভিক্ষেপ বের করতে চান, বি কস থিটার মান বের করবেন। এন্ড বি কস থিটার মান কিভাবে আসবে? এ ডট বি কে যদি আপনি এ এর মান দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু বি কস থিটা পাবে। কারণ দেখেন তো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ এর মান ইনটু বি এর মান ইনটু কস থিটা না? তাহলে আপনি যদি বি কস থিটা বের করতে চান তাহলে আপনি এই এ এর মানটাকে এ ডট বি দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান, এটাই তো বি কস থিটা। আবার আপনি বি এর দিকে এ এর অভিক্ষেপ, এই যে দেখেন বি এর দিকে এ এর অভিক্ষেপ, এটা হচ্ছে কি এ কস থিটা, তাহলে এ কস থিটার মানটা কত হবে? তাহলে এ আর কস থিটাকে রেখে এই যে বি এর মানটা এদিকে ভাগ দিয়ে দেন, তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এখন আপনারা যেভাবে ইচ্ছা এটা মনে রাখতে পারেন। ঠিক আছে, আপনারা যেভাবে ইচ্ছা, ঠিক আছে আপনারা যেভাবে ইচ্ছা, হ্যাঁ এটা লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, ওকে। তাহলে
এবার দেখেন আপনারা যেভাবে খুশি ওইভাবে কি করতে পারেন, মনে রাখতে পারেন এটা, ঠিক আছে? আপনারা যেভাবে খুশি মনে রাখতে পারেন, যার যেভাবে মনে রাখতে ইজি হয়। ওই এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, এটা যদি মনে রাখতে পারেন বাকিটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, যার অভিক্ষেপ সেইটা ইন্টু কস থিটা, এর মানটা আপনার বের করতে হবে। আর সেটা ইন্টু কস থিটা কিভাবে বের করবেন, ওই যে ডট গুণনের ফর্মুলা থেকে ওই জিনিসটা নিয়ে আসবেন। আমার দিকে তোমার অভিক্ষেপ তুমি কস থিটা, ঠিক আছে, এর দিকে বি এর অভিক্ষেপ বি কস থিটা, আপনি বি কস থিটার মানটা বের করবেন। বি কস থিটার মানটা কিভাবে বের করবেন, এ ডট বি এর যে ফর্মুলাটা আছে, ফর্মুলা থেকে বি কস থিটার মানটা আপনি এক লাইন ক্যালকুলেশন করে নিয়ে আসবেন, ঠিক আছে? চলো আমরা দুইটা অঙ্ক করি, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা, চব্বিশ নম্বরটা আরেকবার বুঝান। হ্যাঁ, শারমিন আক্তার আপু খেয়াল করেন, 24 নম্বরের 1 নম্বর অপশনটা যে ভুল, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে আপনার? 1 নম্বর অপশনটা কিন্তু ভুল, ঠিক আছে? আমার ধারণা আপনি এইটা অন্তত বুঝছেন, রাইট? আচ্ছা, এবার দেখেন, এই একটা ভেক্টর যদি আর হয় -4 + 3, যে এই ভেক্টরের মান যে 5, এটাও বুঝছেন। তাহলে আপনার হয়তো বা কনফিউশন হচ্ছে 3 নম্বর অপশনটা নিয়ে, তাই তো? 3 নম্বর অপশনটা নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা বলেন তো, আর যদি জেড এর উপর লম্ব হয় তাহলে আর এর সাথে জেড অ্যাক্সিসের কোনো একটা ভেক্টরের ডট গুণন 0 হওয়া লাগবে। আমরা একটা কাজ করলাম, জেড অ্যাক্সিসের একটা ভেক্টর, একক ভেক্টর নিলাম কে, আর এর সাথে ওই কে কে ডট গুণন করে দেখলাম আর এর সাথে কে এর ডট গুণন হচ্ছে 0 আসে। আর এর সাথে কে এর ডট গুণন যদি 0 আসে, তার মানে কি আর জেড অ্যাক্সিসের উপর লম্ব, কারণ জেড অক্ষের উপর একটা ভেক্টরই তো হচ্ছে কে, তার সাথে তো আর এর ডট গুণন 0 আসছে। তাহলে কি আর আর জেড জেড অ্যাক্সিস কি পরস্পর লম্ব অবস্থায় আছে না? এবার বুঝতে পারছেন কিনা বলেন? এবার আশা করি বুঝার কথা, এবার আশা করি বুঝার কথা, ঠিক আছে? আপু কি বুঝতে পারছেন কিনা বলেন? ঠিক আছে, আচ্ছা এবার আসেন। ওকে, এবার আসেন আমরা যদি আহ 25 নম্বর প্রবলেমটা দেখি, যে এখানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দেওয়া আছে, এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর কি বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে কি বি কস থিটার মান আমাদের বের করতে হবে। কার মান বের করবো? বি কস থিটার মান। আর বি কস থিটার মান বের করতে গেলে আমার যেটা লাগবে, এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এ ডট বি করলে আপনি কত পাচ্ছেন, এই যে আই গুলাকে গুণ করেন, যে গুলাকে গুণ করেন কত পাবেন, 2 - 1 + 2 ডিভাইডেড বাই এ এর মান কত, √2² যোগ 1² যোগ 1²। সো কত এখানে 4 2 6 √6, আর এখানে কত আসতেছে 3/√6, 3/√6। এখন আমরা তো আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার তো পাই নাই। আচ্ছা, √6 কে কি আমরা লিখতে পারি √3 × 2, তাহলে এটাকে লেখা যায় √3 × √2। তাহলে আমরা 3/√3 × √2 লিখতে পারি। এই √3 দিয়ে 3 কে কাটলে আবার একটা √3 উপরে চলে আসে, তাহলে √3/√2 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে √3/2 এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 26 নম্বর প্রশ্নটা দেখেন। এ হচ্ছে একটা ভেক্টর, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ বি কস থিটা, আপনি জাস্ট বি কস থিটার মান বের করবেন। তাহলে আপনি এ আর বি কে ডট গুণন করেন, এ ভেক্টরের মান দিয়ে ভাগ দেন। সো বাকি সবগুলো আসলে একই টাইপের প্রবলেম, একই টাইপের প্রবলেম। আমি 26 নম্বরটা এইচডব্লিউ দিলাম, 27 নম্বরটা এইচডব্লিউ দিলাম, আমার বিশ্বাস আপনারা পারবেন, ঠিক আছে? সবগুলো আপনারা পারবেন। ওকে, 26 হচ্ছে ডি অ্যান্সার, 27 হচ্ছে বি অ্যান্সার। 28 নম্বরটা চলেন আমরা একটু দেখি। 26, জি আপু 26 হচ্ছে ডি, 28 হচ্ছে বি।
27 হচ্ছে বি, আর 28 নম্বরটা আমরা দেখি। পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? কিউ বিন্দুটা তো দেওয়াই আছে, তো 2i মাইনাস 3j প্লাস 5k। এটা কারেক্ট, প্রথম প্রশ্নটা কারেক্ট। ওপি এর একক ভেক্টর, ওকে। ওপি, ওপি এর একক ভেক্টর কি হবে? তো আপনি দেখেন আগে ওপি এর অবস্থান ভেক্টরটা কত? i যোগ 3j যোগ 4k। ওপি এর একক ভেক্টর কি? এই এটাকে কি করবেন? ওপি এর মান দিয়ে ভাগ দিবেন না? মান দিয়ে ভাগ দিলে কত আসবে? রুট ওভার 1 প্লাস 9 প্লাস 16। 16 9 হচ্ছে কত? 25 এর রুট ওভার 26। তাহলে 1/√26 আর i যোগ 3j যোগ 4k। তাহলে এইটাও কারেক্ট। এবার ওপি বরাবর ও কিউ এর, ওপি বরাবর ও কিউ এর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এইটা দেখেন আপনারা, ওপি বরাবর ও কিউ এর অভিক্ষেপ, তাহলে কি ও কিউ কস থিটা, ও কিউ কস থিটার মান বের করবেন। তার মানে হচ্ছে ওপি ভেক্টর ইন্টু ও কিউ ভেক্টরের ডট গুণন করবেন, এরপর ওপি ভেক্টরের মান দিয়ে ভাগ দিবেন। এবার ডট গুণন করেন তো দেখেন, এই যে ওপি ভেক্টর তো এইটা, আর ও কিউ ভেক্টর এটা, এদের মধ্যে ডট গুণন করলে কত আসে? ডট গুণন করলে কত আসে? 2 মাইনাস 9 প্লাস 4 5 20, 20 ডিভাইডেড বাই এটার ওপির মান কত? √26। সো 22 থেকে আমি যদি, তো এটা কি মিলতেছে? মিলে না তো, এটা মনে হয় হাফ বলছে, মিলে না। সো এই 3 নম্বরটা মিলে না, ঠিক আছে। সো 1 আর 2 মানে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ওকে। আচ্ছা, তো এবার দেখেন এই উপাংশ আর অংশক নির্ণয় সম্পর্কিত সমস্যা, ঠিক আছে। এরপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের পরে সমতলীয় ভেক্টর, শেষ। আর আমাদের 2 পেজের পড়া বাকি আছে, ঠিক আছে। আর আমাদের 2 পেজের পড়া বাকি আছে। এবার দেখেন অংশক নির্ণয়। অংশক বললে আপনাকে কি করতে হবে জানেন? খেয়াল করেন, অংশক কিন্তু একটা ভেক্টর রাশি। অংশক হচ্ছে ভেক্টর রাশি। আর উপাংশ কি বলেন তো? উপাংশ হচ্ছে স্কেলার রাশি। উপাংশ হচ্ছে স্কেলার রাশি। এ যদি একটা ভেক্টর হয়, বি যদি একটা ভেক্টর হয়, তাহলে এর দিকে বি এর উপাংশ কোন কতটুকু বলেন তো? এইটুকু না? এইটুকু হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ, অর্থাৎ বি কস থিটা। এখন এই বি কস থিটাটা কার দিকে আছে বলেন তো? এই বি কস থিটা তো একটা মান, এই মান হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য। কিন্তু এটাকে যদি আপনি ভেক্টর বানাইতে চান, আপনি কি করবেন জানেন? এইটা তো বেসিক্যালি এর একটা পার্টের দৈর্ঘ্য। আপনি কি করবেন? এর একক ভেক্টরটা তার সাথে যদি গুণ করে দেন, সে কিন্তু একটা ভেক্টর হয়ে যাবে, সে কিন্তু আর স্কেলার থাকবে না। এখন আমরা কি করব? এই উপাংশ বের করতে, অংশক বের করতে বললে আমরা আগে উপাংশ বের করব। উপাংশ বের করে তার সাথে যার দিকের উপাংশ বের করতে বলছে তার একক ভেক্টরকে গুণ করে দিব। এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে এটা যদি গুণ করে দিই, এটাই হয়ে যাবে কি তখন? এটাই হয়ে যাবে কি? অংশ। তাহলে অংশক আর উপাংশের পার্থক্য বুঝছেন? অংশকের ক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে উপাংশ বের করব, উপাংশ বের করার পরে জাস্ট একটা একক ভেক্টরকে আমি গুণ করে দিব, তাহলে ওই উপাংশটা হয়ে যাবে অংশ, ঠিক আছে। একটা অঙ্ক দেখাই, বুঝতে পারবেন। দেখেন এ একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এ ভেক্টরের দিক বরাবর বি এর অংশ কত। তাহলে আপনি এর দিক বরাবর বি এর উপাংশ বের করেন। বি এর উপাংশ কি? বি কস থিটা। তাহলে বি কস থিটা মানে কি? বি কস থিটা মানে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি এ ভেক্টরের মান। আপনাকে উপাংশটা বের করেন। তাহলে এবার বলেন এ আর বি কে ডট গুণ করলে কত হয়? 2 প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই এ এর মান কত? √4 যোগ 16 যোগ 1। সো কত আসতেছে? 6 থেকে 3 ডিভাইডেড বাই √21। 3 ডিভাইডেড বাই কি √21 আসতেছে। এটা হচ্ছে গিয়ে কি উপাংশের মান। হ্যাঁ, আপনাকে তো উপাংশ বের করতে বলে নাই, বলছো অংশক বের করতে। উপাংশের সাথে কাকে গুণ করবেন? আচ্ছা, কার কার দিক বরাবর, কার দিক বরাবর আমরা অংশক বের করব? এ ভেক্টরের দিক বরাবর। তো তাহলে এ ভেক্টরের একক ভেক্টরটাকে আপনি গুণ করে দিবেন। এই বি কস থিটার মানের সাথে আপনি এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ দেন, ভাগ দিয়ে যা পাবেন ওইটাকে বি কস থিটার সাথে গুণ দিয়ে দেন। তাহলে বি কস থিটার মান হচ্ছে
3/√21, এটাকে আপনি কি করবেন, এ ভেক্টরটা কত 2y যোগ 4j - k, এই যে এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ দেন তো। এই ভেক্টরের মান কত √21। এবার দেখেন তো কত আসে আপনার, আপনার চলে আসতেছে 21, √21 দুইটা গুণ করলে আসবে 21, আর উপরে 3 দিয়ে কাটাকাটি করলে 1/7, 3×7 = হ্যাঁ 1/7 ইন্টু 2i প্লাস 4j - k। আমার ক্যালকুলেশনে কি কোথাও ভুল হইলো? 29 নম্বর প্রবলেম। আচ্ছা, ওরা যেটা করছে আমি এবার বুঝতে পারছি। এখানে ওরা যেটা করছে খেয়াল করে দেখেন, ওরা আরো সহজ রাখছে, ওরা উত্তরটাকে আরো সহজ ফরম্যাটে রাখছে। আলটিমেটলি অ্যান্সার কিন্তু এটাই হবে, অ্যান্সার হচ্ছে এটাই কিন্তু অংশক হবে, কিন্তু আমি আসলে অপশনের দিকে তাকাই নাই। ওরা আরো সহজ ফরম্যাটে রাখছে। আপনি উপাংশ কত পাইছিলেন ভাইয়া? উপাংশ পাইছিলেন 3/√21। ওরা বলছে 3/√21 এর সাথে এ ভেক্টরের একক ভেক্টরটাকে গুণ করে দাও। কোন একটা ভেক্টরের একক ভেক্টরকে ওই ভেক্টরের উপর এরকম একটা হ্যাট দিয়ে বুঝায় না, এর একক ভেক্টর না, তাইলে এই ভেক্টরের একক ভেক্টর। দেখেন আমি যে কাজটা করছি ওরা ওই কাজটা না করে জাস্ট ওই 3/√21 এর সাথে এ কে একক ভেক্টর আকারে এভাবে গুণ দিয়ে দিছে, অর্থাৎ ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি আপনি আবার এর একক ভেক্টরটা বের করেন তাহলে আবার আপনি আমার অ্যান্সারটা পাবেন। যদি আপনি এ ভেক্টরের একক ভেক্টরটা বের করেন তাহলে আপনি আমার অ্যান্সারটা পাবেন। ঠিক আছে, সো আমারটাও ঠিক আছে, ওদেরটাও ঠিক আছে। ওরা আরো সহজ ফরম্যাটে উত্তরটা রাখছে, আপনারা আপনাকে কষ্ট দেয় নাই। আচ্ছা এবার দেখেন, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দিচ্ছে, এ ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বললে কি করবে জানেন, এ আর বি যে দুইটা ভেক্টর আছে তাদেরকে যোগ করে দিবেন, যোগ করে তাদেরকে কি করবেন, তাদের যোগফলের যে ভেক্টরটা ওইটার মান দিয়ে তাদেরকে ভাগ করবেন। এটাকে বলা হয় সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর বললে কি করবেন, দুইটা ভেক্টরকে যোগ করবেন, যোগফল যে ভেক্টরটা পাবেন ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিয়ে দিবেন। তো 30 নম্বরটা আপনারা নিজেরাই পারবেন। 30-এর হচ্ছে আমি বলে দিলাম এটা এইচ ডাব্লিউ থাকলো, এটার অ্যান্সার হচ্ছে এ হবে। বি বরাবর এর অংশ, আচ্ছা বি বরাবর এর সরি এটা বি বরাবর এর উপাংশ বলছে, বি বরাবর এর উপাংশ না, এটা আসলে ভুল আসছে মনে হয়। এটা উপাংশ হইলে তো আপনার কি আসবে, উপাংশ হইলো তো আপনার স্কেলার রাশি আসবে, ওটা ভেক্টরে অ্যান্সার দিছে তাই না। তাহলে এটা এটা বেসিক্যালি বি বরাবর এর উপাংশ না, সরি উপাংশ বললো ঠিক আছে, অভিক্ষেপ হইলে আর কি স্কেলার আসতো, উপাংশ হইলো ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে, আপনি কি করবেন, বি বরাবর এর আগে অভিক্ষেপ বের করেন, অর্থাৎ এ cos θ এর মান বের করেন। ঠিক আছে, এ cos θ এর মান বের করে ওইটাকে আপনি কি করবেন, বি ভেক্টরের একক ভেক্টর দিয়ে গুণ করে দেবেন। 31 নম্বরটা কি করায় দিব কিনা, মাত্র একটা অঙ্ক ফুল করছি, 31 নম্বরটা কি করায় দেওয়া লাগবে কিনা, না লাগলে বলেন, এটা এস ডাব্লিউ দিয়ে দিব। 31 নম্বরটা করায় দেওয়া লাগবে কিনা। 31-এর অ্যান্সার হচ্ছে, এটা এইচ ডাব্লিউ দিয়ে দিলাম, এটার অ্যান্সার হচ্ছে এ নম্বরটা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ অ্যান্সারটা বলে দিছি ভাইয়া, অ্যান্সার হচ্ছে আপনার 31-এর এ হচ্ছে অ্যান্সার। ওকে, এবার ক্ষেত্রফল সম্পর্কিত কিছু বেসিক আমরা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়াশীল ভেক্টর দ্বয় এ ও বি হলে ক্ষেত্রফল কি। আচ্ছা দেখেন, ধরেন আমরা কিছু কেস দেখি। একটা ত্রিভুজের ধরেন এইটা হচ্ছে একটা বাহু, এটাকে ভেক্টরের মাধ্যমে দিল এ ভেক্টর, এটা হচ্ছে আরেকটা বাহু, এটা বি ভেক্টরের মাধ্যমে দিল। ঠিক আছে, তাহলে আপনি যদি একটা কাজ করেন, এ আর বি কে ক্রস গুণন করে তার মানটা নেন, ওই মানটাকে যদি অর্ধেক করেন তাহলেই আপনি কি পেয়ে যাবেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন। তাহলে কি পেয়ে যাবেন, এই ত্রিভুজের কি ক্ষেত্রফল পেয়ে যাবেন। ওকে, আর যদি সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেন, সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে বললে কি করবেন, জাস্ট অর্ধেক করবেন না, কারণ সামন্তরিক হচ্ছে কি ত্রিভুজের দ্বিগুণ। সো সামন্তরিকের যদি একটা বাহু এ হয়,
আরেকটা বাহু যদি বি ভেক্টর দ্বারা আপনি প্রকাশ করেন, তাহলে এ ক্রস বি করবেন, ক্রস গুণনের মান নিবেন, তাহলে কি চলে আসবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। কিন্তু এইবার যদি আমি আপনাকে সন্নিহিত, এই বাহুগুলাকে কি বলা হয় বলেন তো, সন্নিহিত বাহু বলেন এগুলাকে, মানে যে বাহুগুলো একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাই তো, কাছাকাছি লাগানো, একসাথে লাগানো, তো ওই বাহুগুলোকে সন্নিহিত বাহু বলে। এই সন্নিহিত বাহু যদি না দেই, আমি যদি সামান্তরিকে দুইটা কর্ণ দেই, যে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই দুইটা কর্ণ যদি আমি আপনাকে দেই না, তখন আপনাকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, এই এদের ক্রস গুণনের মান বের করে অর্ধেক করতে হবে। এটা যদি কর্ণ দেই, এগুলা দেখবেন অনেক সময় আপনাদের পরীক্ষায় আসলে অঙ্ক কম আসতে পারে, বেশি আসবে থিওরি বা ফর্মুলা। তো ফর্মুলাগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। কর্ণ দেওয়া থাকলে এই ফর্মুলা, আর সন্নিহিত বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল এই ফর্মুলা, আর ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত বাহু দেওয়া থাকলে এই ফর্মুলা, আর রম্বসের কর্ণ দেওয়া থাকলে আলাদা আলাদা বাহু প্রত্যেকটা ভেক্টরের মান বের করে গুণ করে দিবেন, এবার হাফ দিয়ে ভাগ করবেন, শেষ, হাফ দিয়ে গুণ করবেন, শেষ, তাহলে অ্যান্সার চলে আসবে। এক্সাম্পল দেখেন, এখানে যা দুই একটা এক্সাম্পল আছে, ঠিক আছে। সো দেখেন, এখানে এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা সামান্তরিকের সন্নিহিত বাহু। তাহলে আপনি কি করবেন, 33 নম্বরে কি করবেন বলেন, সন্নিহিত বাহুর ক্ষেত্রে আমরা কি জানি, এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস গুণন করব, তার মান নিব, শেষ, আমার সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে 33 নম্বরটা আমি আর কি করলাম না, এ ভেক্টর আর বি ভেক্টরের মান নিয়ে কি সামান্তরিকের ক্রস গুণন করে, ক্রস গুণনের মান বের করলে সামান্তরিক ক্ষেত্রফল চলে আসবে। এটার অ্যান্সার আসবে ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, এটা এক্সাম্পল দিলাম। সামান্তরিকের কর্ণের সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, এবার এবার আসেন 32 নম্বরটা কি হবে বলেন, একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু পি আর কিউ হলে উহাদের প্রধান কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা না সামান্তরিক সূত্রের কথা আপনার মনে আছে বলেন তো, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই কর্ণ যেটা হয় ভাইয়া, কর্ণ যেটা হয়, কর্ণটা কি হয়, এই পি আর কিউ ভেক্টরের কি যোগফল না। আমরা না পড়ছি সামান্তরিকে কর্ণটাই লব্ধি, এই কর্ণটা কি হয়, পি আর কিউ ভেক্টরের যোগফল না। ওরা বলছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আপনি যদি দৈর্ঘ্য বের করতে চান, তাহলে এই লব্ধি ভেক্টরের মানটা বের করেন, তাহলেই তো হয়। তাহলে পি ভেক্টর যোগ কিউ ভেক্টরের মান, যে এ নম্বরটা 32 এর অ্যান্সার হচ্ছে এ, 32 এর কারেক্ট অ্যান্সার কি এ। আচ্ছা, এবার বলতে সামান্তরিকে কর্ণের সমান্তরাল একক ভেক্টর কোনটি। আচ্ছা, আপনাকে প্রথমে তো কর্ণের ভেক্টরটা বের করতে হবে, তারপরে কর্ণের একক ভেক্টর বের করবেন। এখন আমাকে বলেন, এই উদ্দীপক থেকে আপনি কিভাবে সামান্তরিক কর্ণ বের করবেন। এ হচ্ছে একটা সামান্তরিকের একটা বাহু, বি হচ্ছে সামান্তরিকের আরেকটা বাহু, মানে সন্নিহিত বাহু। তার কর্ণটা কি হবে, কর্ণ হবে এ আর বি এর কি যোগফল না, এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফলটাই কর্ণ হবে না। তাহলে আপনি এ ভেক্টর আর বি ভেক্টরটাকে যোগ করেন ভাই, যোগ করলে কত পাবেন, এ প্লাস বি ভেক্টরটার মান বের করেন আগে। এ প্লাস বি যোগ করলে আই আর আই হলো 0 2i, তাহলে 5j যোগ কে। এইবার আপনি কি করবেন, 5j যোগ কে কে তার মান দিয়ে ভাগ দেন তো, এ প্লাস বি ভেক্টরটাকে এ প্লাস বি এর মান দিয়ে ভাগ, তাহলেই তো তার সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাবেন। তো 5j প্লাস কে ডিভাইডেড বাই 25 আর 1 থাকবে √26, ঠিক আছে। তাহলে 5j প্লাস কে, তাহলে বি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, বি নম্বরটা কি 34 হচ্ছে বি নম্বরটা কারেক্ট অ্যান্সার, আমার মনে বুঝে গেছেন। এবার একটা জিনিস দেখেন, তিনটা ভেক্টর যদি থাকে, তিনটা ভেক্টর যদি থাকে, যদি আমি ওই তিনটা ভেক্টরের যে উপাংশগুলো আছে বিভিন্ন অ্যাক্সিস বরাবর, এই উপাংশগুলোকে নিয়ে যে নির্ণায়কের মানটা নেই, এই নির্ণায়কের মানটা আসলে কি বোঝায়, এটা আগে আমরা বলেন। সমতলীয় দিয়ে কি বুঝেন, আর এই নির্ণায়কের মানটা দিয়ে কি বুঝেন, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এই যে নির্ণায়কটা আছে না ভাইয়া, এই নির্ণায়কটা দিয়ে আয়তন বুঝায়, কি বুঝায়, আয়তন বোঝায়। এখন একটা জিনিস বুঝেন, নির্ণায়কটা দিয়ে আয়তন বুঝে, এখন একটা জিনিস বুঝেন, আপনি একটা পৃষ্ঠার উপর তিনটা ভেক্টর লিখলেন, তাহলে বলেন তো আপনি একটা পেজ, এটা তো একটা 2 ডাইমেনশনাল জিনিস না, কোন 2 ডাইমেনশনাল জিনিসের আয়তন কত হয় বলেন তো, আয়তন হচ্ছে 0 হয়, কোন 2 ডাইমেনশনাল জিনিসের আয়তন হচ্ছে 0 হয়। সো আপনার তিনটা ভেক্টর যদি সমতলীয় হয়, অর্থাৎ তারা একটা খাতার একই পৃষ্ঠা বরাবর আছে, একই পৃষ্ঠা বরাবর যদি তিনটা ভেক্টর থাকে, তার মানে কি তারা তো একই তলের মধ্যে আছে, একই পেজের উপর তারা আছে। একই পেজের উপর যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল বের করতে পারবেন, কিন্তু আয়তন তো পাবেন না, তা আয়তন 0 হবে না। এই জন্য আমরা যেটা বলি যে এই নির্ণায়কের মান যদি 0 হয়, তার মানে হচ্ছে আমার যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টর হচ্ছে সমতলীয়।
সমতলীয় মানে কি, তাদের এই নির্ণায়কের মানটা 0। এটাকে আরেকটা ওয়েতে আমরা অনার্স লাইফে শিখছি, ট্রিপল স্কেলার প্রোডাক্ট বলা হয়। ট্রিপল স্কেলার প্রোডাক্ট দিয়ে শিখছি। ট্রিপল স্কেলার প্রোডাক্ট এটা কি? এটা হচ্ছে প্রথম ভেক্টর ডট দ্বিতীয় আর তৃতীয় ভেক্টরের ক্রস গুণন। এটা দিয়েও আয়তন বুঝায়। আপনার পরীক্ষায় যদি থিওরি যে কোনো ফরম্যাটে থাকুক, আপনি যাতে চিনতে পারেন, এই জন্য আমি এটাও পাশাপাশি লিখে দিলাম। ইন্টার লেভেল এটা মনে হয় নাই, বাট অনার্সে আমরা এটা পড়ছি। এ ডট বি ক্রস সি, ঠিক আছে, এ ডট বি ক্রস সি হচ্ছে আয়তন বুঝায়। আবার এ ডট বি ক্রস সি করলেই বেসিক্যালি আপনি এই নিম্নে একটাই পাবেন, এই নিম্নে একটাই আলটিমেটলি পাবেন, ঠিক আছে। সো এই নিম্নে একটা দিয়ে আয়তন বোঝায়। যদি আপনার আয়তন শূন্য হয় তার মানে ভেক্টর গুলা কি সমতলীয় ভেক্টর। আয়তন শূন্য মানে কি, ভেক্টর গুলো সমতলীয় ভেক্টর। দেখেন ঢাকা বোর্ডে 19 সালে আসছে এই প্রশ্নটা, একটু দেখেন। এখানে তিনটা ভেক্টর দিছে, আই প্লাস জে মাইনাস কে, আই মাইনাস জে প্লাস কে, মাইনাস আই প্লাস জে প্লাস এ কে। এখানে কিন্তু কে এর সহগটা এ এর মাধ্যমে দিছে। এবার বলছে তারা একই সমতলে অবস্থিত হলে ধ্রুবক এ এর মান কত। তাহলে একটা কাজ করেন, এই নিম্নায়কটার মান 0 ধরেন। এ নিম্নায়কটার মান যদি আপনি 0 ধরেন, আপনি কিন্তু এ এর মান পেয়ে যাবেন -1। এর মান কত পেয়ে যাবেন? এর মান পেয়ে যাবেন -1। এইটা আমি করে দিলাম না, কারণ একটা নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় আমার ধারণা আপনারা জানেন। নির্ণায়কের মান 0 ধরলে আলটিমেটলি একটা এ এর মাধ্যমে কিছু একটা মান আসবে, ওইখান থেকে এ এর মান -1 পেয়ে যাবেন। বি নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। তো সমান্তরাল লম্ব একক ভেক্টর অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ দিবেন, আর দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর মানে কি, ওই ভেক্টরের ক্রস গুণনকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিবেন। তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস আসতে পারে, কারণ লম্ব একক ভেক্টর উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে। প্লাস মাইনাস দিয়ে আমরা কোনো মান বুঝাই না, এটা জাস্ট ডিরেকশন বুঝায়, জাস্ট ডিরেকশন বুঝায়, কোনো ম্যাগনিটিউড বুঝায় না, ঠিক আছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে। এই দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর যদি বের করতে বলে, আপনি তার ক্রস গুণন করবেন, ক্রস গুণনকে ক্রস গুণনের মান দিয়ে ভাগ দিবেন, আপনি তার লম্ব দিকের একক ভেক্টর পেয়ে যাবেন। দুইটা একক ভেক্টর আসবে। তাহলে এই ছিল আর কি আমাদের ভেক্টরের আলোচনা। মানে এইচএসসি লেভেলে আসলে ভেক্টরে যতটুকু কভার করা সম্ভব এগুলো আমরা এখানে আলোচনা করলাম। আমরা অনার্স লেভেলের ক্লাসে যখন যাব তখন দেখবো ওইখানে আসলে অনেক কিছু এইচএসসির সাথে রিলেটেড, ওই জিনিসগুলো তখন আর আমরা পড়াবো না। কিন্তু অনার্সের কিছু প্রপার্টি বা কিছু জিনিস আমরা হয়তো বা ভেক্টর ক্যালকুলাস বা এগুলো সব কোর্স আপনারা যদি পড়ে থাকেন অনার্স লাইফে, তো তখন আপনারা যে প্রপার্টিগুলো, ওই কিছু এক্সট্রা প্রপার্টিগুলো আমরা জাস্ট জেনে নিব, ঠিক আছে। কোনো আসলে অঙ্কের কোনো ক্যাচাল থাকবে না। আমরা অনার্স লেভেলের যে ক্লাসগুলো নিব আপনাদেরকে, এই আমাদের এইচএসসি লেভেলের 16টা ক্লাস শেষ হওয়ার পরে, ওগুলাতে আসলে ভাইয়া আমরা ম্যাথ খুবই কম করবো। এখানে আমরা জাস্ট থিওরি বা কনসেপ্ট ফর্মুলা এগুলো নিয়ে কথা বলবো, কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রপার্টি নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় হবে। ওকে, সো তাহলে ভেক্টর এইচএসসি লেভেলে যতটুকু কভার করা পসিবল আমরা কভার করে ফেলছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে আমরা সার্কেল নিয়ে একদম বেসিক কয়েকটা কথাবার্তা বলবো, বলে শেষ করে দিব। অনার্স ক্লাস কবে থেকে হবে? আমাদের এইচএসসি লেভেলের ক্লাসগুলো শেষ হওয়ার পরে অনার্স লেভেলের ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের আসলে চিন্তার কোনো কারণ নেই। আমরা ইনশাআল্লাহ আমাদের যেই নির্ধারিত টাইমে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষার বেশ আগেই ইনশাআল্লাহ আমরা সিলেবাসটা শেষ করতে পারবো। আপনাদের এমসিকিউ এক্সট্রা এমসিকিউ সলভিং ক্লাস বলেন, মডেল টেস্ট, সবকিছু আমরা পরীক্ষার আগেই আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবো। পরীক্ষার জন্য আপনাদেরকে একদম প্রিপেয়ার করে দিতে পারবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা চলেন সার্কেল নিয়ে একদম বেসিক কিছু কথা বলি। সার্কেল আসলে আপনাদের সিলেবাসে নাই, আমি সিলেবাসে চেক করছি, সিলেবাসের মধ্যে আসলে সার্কেল নাই। ওকে, এই জন্য আমরা সার্কেলের আসলে ওইভাবে আলোচনা রাখবো না, বাট ভাই বাবা যে কোনো কিছু তো আসতে পারে। একদম বেসিক কিছু জিনিস আমার মনে হয় জানা উচিত। চলেন একদম বেসিক জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি সার্কেল নিয়ে, ঠিক আছে। সো দেখেন, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুতে যদি কোনো একটা সার্কেলের কেন্দ্র থাকে এবং ওই সার্কেলের যদি ব্যাসার্ধ হচ্ছে এ হয়, তাহলে ওই সার্কেলের ইকুয়েশনটা কি আপনারা জানেন। ওই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমার সার্কেলটা তো সবসময় মূল বিন্দুতে থাকবে এমন তো কোনো কথা না। আমরা অক্ষের স্থানান্তর আমরা এটা পড়বো অনার্সের টপিকের মধ্যে। তো আপনার অক্ষের স্থানান্তর হইতে পারে, আপনার কেন্দ্রটা 0 0 বিন্দু থেকে সরে গিয়ে এইচ কমা কে বিন্দুতে চলে যেতে পারে। তখন আপনার সার্কেলটার সমীকরণ কি হবে? ব্যাসার্ধ মনে করেন সেম এই আছে, তখন সার্কেলটার সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা, আর আমরা সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন জানি,
জেনারেল ইকুয়েশন জানি, জেনারেল সার্কেলের ইকুয়েশন সেটা কি, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার যোগ বি ওয়াই স্কোয়ার যোগ 2g(x) যোগ 2f(y) প্লাস, সরি এ এক্স স্কোয়ার না, এটা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার হবে। ওকে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2g(x) যোগ 2f(y) যোগ c ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম, সহগ ওয়ান, সেম এবং ওয়ান, ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সায়েম ভাই বলছেন আপনি যা পড়াইতেছেন তার মধ্য থেকে কি আসবে কিনা, না ওইগুলার মতো মান পরিবর্তন করে আসবে। ভাই প্রশ্ন তো আসলে আমি করব না, সো আমি তো আসলে জানি না পরীক্ষায় কি আসবে। সিলেবাসে যা আছে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ওই জিনিসগুলো পড়ায় দেওয়া, এবং ওই জিনিসগুলো এমন ভাবে পড়ানো যে আপনারা যারা এই জিনিসগুলো বুঝে বুঝে পড়বেন, এইখান থেকে যেভাবে প্রশ্ন আসুক যাতে আপনারা পারেন। আপনাদের প্রশ্ন ক্যালকুলেটিভ প্রশ্ন দিতে পারে যে এটার মান বের করো, ওইটার মান বের করো, এই জিনিসটা ক্যালকুলেশন করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আপনাদের প্রশ্ন কনসেপ্ট থেকে আসতে পারে যে এটার ফর্মুলা কি, ওইটার ফর্মুলা কি, বা এটা সত্য কিনা, ওইটা মিথ্যা কিনা। তাহলে আমার কাজ হচ্ছে আপনাকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেওয়া, আমার কাজ হচ্ছে আপনাকে ম্যাথ গুলো প্র্যাকটিস করে দেওয়া, ঠিক আছে। এখন এমন হইতে পারে যে প্রশ্ন অনেক ইজি হইলো, মানে আমি অনেক এক্সট্রা জিনিস পড়াইছি যেটা আপনি হয়তোবা মানে পরীক্ষায় এয়ার করার জন্য লাগলো না, আবার এমন হইতে পারে যে কঠিন আসলো। কিন্তু আমার ধারণা যদি ওরা সিলেবাস থেকে প্রশ্ন করে, আমরা যা পড়াচ্ছি এর ভেতর থেকে আসবে। এখন হুবহু আপনি কখনোই কমন পাবেন না, কারণ প্রশ্ন তো আমি করতেছি না, ঠিক আছে, প্রশ্ন তো আর আমি করতেছি না, হুবহু কমন পাবেন না। কিন্তু আপনি যদি বুঝে বুঝে করেন, আপনি অবশ্যই কনসেপ্ট কাজে লাগে পরীক্ষায় ঠিক অ্যান্সার করে আসতে পারবেন, ঠিক আছে। এখন জিনিসটা আপনার উপর যে আপনি কি আসলে বুঝে বুঝে পড়তেছেন, নাকি আমি যা করাই দিদি শুধু ওই অঙ্কগুলোর উত্তরই মুখস্থ করতেছেন। যদি ওইটাই মুখস্থ করেন তাহলে ভাই আপনি চাকরি কখনোই পাবেন, এটা শিওর থাকেন। আর যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনি এক্সাম হলে ঠিকই ঘাবড়াবেন না এবং ঠিকই ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে ওয়ান হবে। এই বৃত্তের যদি জেনারেল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা চিন্তা করি, এখানে কিন্তু এক্স ইন্টু ওয়াই এরকম কোনো টার্ম থাকবে না, এক্স ইন্টু ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না। এই বৃত্তের কেন্দ্র বা সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ হবে। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি হবে, রুট ওভার জি স্কোয়ার যোগ এফ স্কোয়ার মাইনাস সি হবে। ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার যোগ এফ স্কোয়ার মাইনাস সি হবে, ঠিক আছে। তো সার্কেলের তিনটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখলাম, তিনটা ফর্ম দেখলাম। একটা হচ্ছে কেন্দ্র হচ্ছে 0 0 বিন্দুতে কেন্দ্র থাকলে সার্কেলের ইকুয়েশন কেমন হয়, এইচ কমা কে বিন্দুতে কেন্দ্র থাকলে সার্কেলের ইকুয়েশন কেমন হয়। আরেকটা হচ্ছে জেনারেল একটা ইকুয়েশন যদি আপনাকে দেওয়া হয়, ওইটা থেকে আপনি চিনবেন কিনা এটা সার্কেল কিনা। তা আপনি প্রথমে চেক করবেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সমান কিনা, বা তাদের সহগ এক বানানো যায় কিনা। এরপরে দেখবেন এক্স ওয়াই এর গুণফল যুক্ত কোনো টার্ম আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা সার্কেল না, আর যদি না থাকে তখন এটা সার্কেল হইলো। তখন আপনি এটার কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বের করবেন চলুন আমরা সেটা নিয়ে একটু দেখি। মনে করেন আমি আপনাদেরকে কি ইকুয়েশন দিলাম, 2x² যোগ 2y² যোগ 6x মাইনাস 8y প্লাস মনে করেন 10 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বলেন তো এইটার কেন্দ্র কত হবে, কেন্দ্র কত হবে। তো এটাকে যদি কেন্দ্র বের করতে বলে আগে কি করবেন, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব এক বানায় নেবেন। তো 2 দিয়ে ভাগ করেন পুরো ইকুয়েশনটাকে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগের আগে 1 বানায় নিলাম। এখন কেন্দ্র বের করার সিস্টেমটা কি জানেন, কেন্দ্র বের করার সিস্টেমটা হচ্ছে এক্স এর যেই সহগটা থাকবে তাকে -2 দিয়ে ভাগ করবেন। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে -3/2, আর ওয়াই এর যে সহগ থাকবে তাকে -2 দিয়ে ভাগ করবেন। তো ওয়াই এর সহগ হলো -4, এটাকে -2 দিয়ে ভাগ করলে কত, 2। সো -3/2, 2 হচ্ছে গিয়ে কি আপনার কেন্দ্র, ঠিক আছে। -3/2, 2 এটা হচ্ছে আপনার কেন্দ্র। এখন ব্যাসার্ধ, তাহলে দেখেন তো এইটা বেসিক্যালি হচ্ছে মাইনাস জি এর ভ্যালু, এটা বেসিক্যালি মাইনাস এফ এর ভ্যালু, তাই তো। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার যোগ এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তাহলে দেখেন আপনার ব্যাসার্ধ কত আসবে। আমরা যদি জি জি এর ভ্যালুটাকে স্কোয়ার করি, জি এর ভ্যালু হচ্ছে 3/2, 3/2 স্কোয়ার যোগ এফ এর ভ্যালু হচ্ছে -2 স্কোয়ার, আর মাইনাস সি মানে কি, সি এর ভ্যালু হচ্ছে এখানে 5, এটা তো সি এর ভ্যালু, সো -5। তো এটা ক্যালকুলেট করলে যা আসবে এটাই হচ্ছে কি আপনার কি ব্যাসার্ধ। তাহলে আমি আপনাকে আসলে এখানে ডিটেলসে গেলাম না সার্কেলের, জাস্ট একটা জেনারেল একটা ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে আপনি আসলে ওই ইকুয়েশন থেকে সার্কেলের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবেন। আর সার্কেলের যে তিনটা
একদম বেসিক ইকুয়েশন আছে, ঠিক আছে? আর যেটা তিনটা বেসিক ইকুয়েশন আছে সার্কেলের, ওই তিনটা বেসিক ইকুয়েশনের সাথে আপনাদেরকে জাস্ট পরিচয় করাই দিলাম যে এই টাইপের ইকুয়েশন থাকলে সেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন হবে। ঠিক আছে, কেন্দ্র ব্যাসার্ধ কিভাবে এখন যেহেতু সিলেবাসে নাই, তাহলে আমরা এটাতে ডিপে গেলাম না। ডিপে গেলে অনেক ধরনের কথাই বলা লাগবে, যে এটার স্পর্শক হ্যান ত্যান অনেক আলোচনা চলে আসবে, বাট এগুলো আপাতত নিষ্প্রয়োজন। ঠিক আছে, নতুন সিলেবাস যদি দেয় তখন যদি এটার মধ্যে থাকে তখন আমরা দরকার এই রিলেটেড পড়ালেখা করব। -2 কি ভাগ দেওয়া ফিক্স? হ্যাঁ, কেন্দ্র বের করতে গেলে আপনি কি করবেন, আগে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবেন। এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1 বানিয়ে নেবেন, তারপর এক্স এর সহগরে -2 দিয়ে ভাগ দিবেন, ওয়াই এর সহগরে -2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার কেন্দ্র বের হয়ে যাবে। আর ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, এটা করলে ব্যাসার্ধ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলতে পারবেন। তো এই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি ভেক্টরটা পড়ার চেষ্টা করছি, এর মাধ্যমে আমাদের আসলে জ্যামিতির পার্টটা শেষ হয়েছে। ঠিক আছে, আপনারা জানাইতে পারেন আপনাদের কোনো কিছু, আমরা আপনাদের যদি আসলে মানে মাইক্রোফোন অন করে দেওয়ার মতো কোনো প্রয়োজন হয় তাহলে বলতে পারেন, আমি মাইক্রোফোন অন করে দিব। ঠিক আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে, ক্লাস বুঝছেন, কোনো প্রশ্ন নাই, কারণ আপনারা আসলে ক্লাস চলাকালীন সময় যত প্রশ্ন করছেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, সো তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব।